আচ্ছা আমি একটু শুরু করি কথা বলা। সেটা হচ্ছে অ্যানাটমি অনেক ভাস্ট একটা সাবজেক্ট। আমরা সবাই অ্যানাটমিকে খুব ভয় পাই। আর অ্যানাটমি খুব ভাস্ট দেখেই অ্যানাটমি হার্ড পার্ট অ্যান্ড সফট পার্ট আলাদা করে নেওয়ার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তো আজকে শুধুমাত্র হার্ড পার্ট নিয়ে আলোচনা করব, সফট পার্ট নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, ভাল লাগে। আচ্ছা মাহির স্যারের রনির আবার কমেন্ট করেছে, ভাল লাগে না শুনলাম, আউল ফাউল প্রশ্ন হইতেছে ভাই ভাই। আচ্ছা মাহির ভাইবা হচ্ছে সেকেন্ড প্রফের, সো ফরেন্সিক মেডিসিন আর কমিউনিটি মেডিসিনের। সো মাহির তোমার যদি ভালো না লাগে সেটা সেই জন্য তোমার আসলে গালিব ভাই আর ফাইজাপুর ভিডিও দেখতে হবে। আমি আজকে শুধু অ্যানাটমি নিয়ে কথা বলতে আসছি। সো আমরা শুধু অ্যানাটমি নিয়ে কথা বলবো। এখন চলে আসি অ্যানাটমির কথা, যেটা ছিলাম আমরা যে অ্যানাটমি অনেক ভাস্ট, অ্যান্ড এই ভাস্ট একটা সাবজেক্ট আসলে সফট পার্ট হার্ড পার্ট একদিনে করাটা একটু ডিফিকাল্ট, যার কারণে আমি চাইলাম যে আজকে শুধু আমরা হার্ড পার্ট নিয়ে ডিসকাশন করবো এবং নেক্সট ক্লাসে আমরা সফট পার্ট নিয়েও আলোচনা করবো। আচ্ছা সবার আগে আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা জেনে নিই। তার আগে আমি সবার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে রিটেন কেমন হয়েছে। আমি জানি রিটেন কোশ্চেন অনেক কঠিন আসছে, আমাকে অনেকেই কল দিছে, বিকজ পরীক্ষার আগের দিন আমি সবাইকে বলছি যে রিটেন কোশ্চেন অনেক সহজ হয়, যা যা ডিউতে আসে শুধু সেগুলাই আসে। অ্যান্ড লিটারালি সবাই রিটেন দিয়ে আমাকে ফোন দিছে, আপু কোশ্চেন না অনেক সহজ হয়, এটা কি আসলো এটা কি আসলো। অ্যান্ড আমি নিজেই শখ যে আসলে না গত 10 বছরে এরকম রিটেন কোশ্চেন হয় নাই। তো তোমাদের রিটেন কেমন হয়েছে এটা আমি একটু জানতে চাচ্ছি। আর রিটেন দেওয়ার পর কি এখনও তোমাদের ইচ্ছা মানে থাকে না, মনোবল ভেঙে যায়, যার পরীক্ষায় দিব না এই সে রিটেনে তো পাশ করবোই না, তাহলে ভাইবা দিয়ে কী লাভ, অনেকে মনে হতে পারে এরকম, কিন্তু আসলে না রিটেনে সবাই পাশ করে যায়। সো খুব ভয় যে পেও না। আর ভাইবা রিটেনের থেকে ইজি হয়, বিশ্বাস করো ভাইবা রিটেনের থেকে ইজি হয়। তো একটু জানালে ভালো হয় যে তোমাদের রিটেন কেমন হয়েছে, রিটেন সম্পর্কে তোমাদের লাইক অনুভূতিটা কি। আচ্ছা আমি একটু কমেন্ট দেখি। সাইফুল ইসলাম শাওন কমেন্ট করছে, আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার প্রফ শেষ, আমি খুবই ভালো আছি। অ্যান্ড ইনশাল্লাহ তোমাদের প্রফ শেষ হয়ে গেলে তোমরাও অনেক ভালো থাকবা। খুব বেশি দিন নাই, ভাইবা শুরু হলেই ভাইবা শেষ হয়ে যাবে। আর প্রফের সবচেয়ে ভালো দিক কি জানো? প্রফের সবচেয়ে ভালো দিক হচ্ছে প্রফ শুরু হলেই শেষ হয়ে যায়। যতদিন পর্যন্ত শুরু হয় না একটা মাথা ব্যথা, যে প্রফ 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 এই মাথা ব্যথা নিয়ে আসলে ভালো লাগে না। সো প্রফ শুরু হয়েছে, ভাইবা হচ্ছে খুবই ভালো কথা, দেখবা ভাইবা দিতে দিতে একদিন ভাইবাও শেষ হয়ে যাবে। ওকে, সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে আসলে মেনশন করে দাও, সবাই তো ভুলে যায় আসলে, তার মধ্যে অনেকের ভাইবা থাকে, তো ভাইবা দিয়ে এসে ঘুমায়ও থাকতে পারে। তো সবাই একটু মেনশন করে দাও, সবাই চলে আসো ক্লাসে। আমরা মোটামুটি 25 জনের মতো হলে ক্লাস শুরু করে দেবো, একদম মেইন যেটা ক্লাসের সেটা শুরু করে দেবো। ক্লাস তো না আসলে ডিসকাশন শুরু করে দেবো, আমি তো আর টিচার না, আমি তোমাদেরই সিনিয়র অফিস, তোমাদের একটু একটু ধারণা দিয়ে দেবো। এখন আসলে যদি বলতে যাই, আমি নিজে ফার্স্ট প্রফ দিছি 4 বছর আগে, তো আমার থেকে ভালো অ্যানাটমি এখন তোমরা পারো, আমি কি পড়াবো তোমাদেরকে। আমি শুধু যেটা পারি সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে, যেহেতু তোমরা কখনো পরীক্ষা দাও নাই, প্রফের অ্যানাটমি প্রফ দাও নাই, সো তোমাদের এই এক্সপিরিয়েন্সটা নাই, অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্যই আমি আজকে এসেছি। আচ্ছা আমি বলা শুরু করি তাহলে। সবার আগে আসে হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনে। মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে টোটাল আমাদের অ্যানাটমিতে থাকে 500 মার্কস, যার মধ্যে 200 অলরেডি তোমরা দিয়ে দিয়েছো। কিভাবে? রিটেনে 2টা রিটেন দিয়েছো না, পেপার 1 পেপার 2। ফার্স্ট পেপারে 100, সেকেন্ড পেপারে 100। মার্ক ডিস্ট্রিবিউশন অবশ্যই তোমরা জানো যে তোমরা দিচ্ছ পরীক্ষা, তারপর আমি একটু রিপিট করি। এখন যেটা বাকি সেটা হচ্ছে 300 মার্কস। এই 300 মার্কস থাকে হচ্ছে তোমার অসপি অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড ভাইভাতে। ভাইভা আর অসপি অ্যান্ড প্র্যাকটিক্যাল 2টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সফট পার্ট আর একটা হচ্ছে হার্ড পার্ট। অ্যান্ড শুধু হার্ড পার্ট নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। আচ্ছা হার্ড পার্টে ভাইভাতে থাকে 75 মার্কস। এই 75 মার্কসের মধ্যে আবার ডিস্ট্রিবিউশন থাকে, হাফ হচ্ছে এক্সটার্নালের, হাফ হচ্ছে ইন্টারনালের। প্র্যাকটিক্যালের মধ্যে অসপিতে থাকে 30 মার্কস। এইখানে 30তে 30 পাওয়া খুবই ইজি। মনে হতে পারে আপু 2 মিনিট সময় থাকে, কিভাবে 30তে 30 পাবো, কিন্তু খুবই ইজি, আমি তোমাদেরকে আজকে বলে দিব। আচ্ছা এরপর 20 মার্কস থাকে সারফেস মার্কিংয়ে। লাকি স্লাইড থাকে 2টা, পার স্লাইডে 10 করে 20। আর প্র্যাকটিক্যাল খাতা যেটা এত কষ্ট করে লিখি সেটা থাকে 5 মার্কস। সেই টোটাল হচ্ছে 75। এই 75 আর ভাইবার 75 মিলে হচ্ছে 150 মার্কস। আচ্ছা এখন আমি একটা একটা করে পার্ট শুরু করব। সবার আগে আমরা অসপি নিয়ে কথা বলবো, তার আগে দেখি কেউ কিছু জানতে চাচ্ছে কিনা। আচ্ছা কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট এখনো আসে নাই, তো আমরা কমেন্ট না পড়ি, চলে আসি আমরা হার্ড পার্টের। ফার্স্ট যেটা, পরীক্ষার দিন সকাল 8টার দিকে অসপি শুরু হয়। তো যদি তোমার পরীক্ষা 8টায় শুরু হয়, তুমি যদি 8টায় ক্যাম্পাসে থাকো, তোমার অনেক দৌড়াদৌড়ি লাগবে, টেনশন হবে। আর আমরা তো বাঙালি, আমরা 8টা বললে 8:10 যাই। সো এই কাজটা করা যাবে না। পরীক্ষার দিন খেয়াল রাখতে হবে যেন 8টা বাজার 15 মিনিট আগে আমি ক্যাম্পাসে থাকবো।
এবং গিয়ে 15 মিনিট কী করবো, 15 মিনিট আমি বাকি সবার সাথে ডিসকাস করলাম, অসপি নিয়ে একটু কথা বললাম। মানুষের সাথে কথা বললেও না একটু কনফিডেন্স বাড়ে, বুঝছো। সো 1:30টার মধ্যে কলেজে চলে যাবা এইসব। আর কিছু ভাইভা অ্যাটিটিউডস তো সবাই জানি আমরা, যে পরিষ্কার জামা কাপড় পরতে হবে, ফুল হাতা অ্যাপ্রন করতে হবে, এই জিনিসগুলো মেনটেন করবা, তাহলেই হবে। আচ্ছা, অসপি 8টায় শুরু হয়ে যায়। অসপিতে টোটাল 14টা স্টেশন থাকে, তার মধ্যে প্রতিটা স্টেশনে 2 মার্কস করে থাকে। শুধুমাত্র একটা স্টেশন, সেটা হচ্ছে প্রসিডিউর স্টেশন, সেখানে একটা স্টেশনে 2টা স্টেশনের মার্কস ক্যারি করা, অর্থাৎ 4 মার্কস থাকে। অসপিতে টোটাল থাকে 30 মার্কস। এই 30 মার্কসের মধ্যে 7টা থাকে স্লাইড, এবং সবার খুব ভয় লাগে যে স্লাইড তো আমরা চিনবো না, চিনি না, স্লাইড নিয়ে তো কখনো পড়ি নাই। তো এই স্লাইডটা হচ্ছে সবার ভয়ের জায়গা। তো এই স্লাইডে চেনার অনেকগুলো ওয়ে আছে। আমি এটাকে বলি এইভাবে যে স্লাইড চেনার 2টা ওয়ে আছে, একটা হচ্ছে ফেনোটাইপিক, একটা হচ্ছে জেনোটাইপিক। ফেনোটাইপিক কি, স্লাইড হচ্ছে বাইরে থেকে দেখেই চেনা যায়। অ্যানাটমি ডিপার্টমেন্টের স্লাইড হচ্ছে ফিক্সড, কিছু নির্দিষ্ট স্লাইডই থাকে, অ্যান্ড প্রফের জন্য তারা এই স্লাইডগুলোকে আলাদা করে রাখে। অ্যান্ড এই স্লাইডগুলো শুধু স্টুডেন্টদেরকে প্রফের আগেই দেখানো হয়। তো তোমাদেরকেও সম্ভবত তোমাদের ডিপার্টমেন্ট থেকে দেখিয়ে দেওয়া হয়েছে, এবং তোমরা এখন তো ডিজিটাল যুগ, সবাই ছবি তুলে নিয়ে আসে, আশা করি তোমরাও ছবি তুলে আনছো। আচ্ছা, বাইরে থেকে দেখে কিভাবে চেনা যায়, যেমন ধরো একটা স্লাইড অনেক তো পুরান, তাই না, স্লাইডের কোনাটা ভেঙে গেছে, তাহলে আমরা জেনে নিলাম কোনা ভাঙ্গা স্লাইডটা হচ্ছে গল ব্লাডারের। আচ্ছা, এরপর কিছু স্লাইডের মধ্যে দেখা যায় 3টা স্পেসিমেন অ্যাটাচ করা, কিছু স্লাইডে দেখা যায় 2টা স্পেসিমেন অ্যাটাচ করা, তাহলে জানলাম যেটাই 3টা সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, যেটাই 2টা সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এরকম কিছু মানে কি বলবো, মাইকেলীয় ওয়ে আছে চেনার। আর জেনোটাইপিক যেটা, সেটা হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপ দেখে চিনতে হয়। এটাও চেনা যায় যদি তুমি স্লাইড নিয়ে একটু পড়াশোনা করো। একটু পড়াশোনা করলে এটা তুমি জানতে পারবা। যেমন ধরো থাইরয়েড গ্ল্যান্ড আসলো, থাইরয়েড গ্ল্যান্ডে আমরা কি দেখবো, অনেক অনেক ফলিকলস থাকবে। মানে তোমার লাকি স্লাইড বা নর্মাল স্লাইডের যে স্লাইডটা থাকে অনেকগুলো পয়েন্ট থাকে দেখার মতো, কিন্তু আমরা একটা পয়েন্ট দিয়ে মনে রাখবো সবগুলো স্লাইডের। যেমন থাইরয়েড গ্ল্যান্ডেরটা বললাম অনেক অনেক ফলিকল থাকবে, তারপর স্মল ইন্টেস্টাইন দেখা যাবে অনেক অনেক মাইক্রোভিলাই দেখা যায়। আবার যখন স্টোমাক আসবে দেখা যাবে এখানে কোনো ভিলাই টিলাই দেখা যাচ্ছে না, রুগী দেখা যাচ্ছে জাস্ট। সো এইরকম কিছু পয়েন্টে মনে রাখা যায় ইজিলি। আচ্ছা, এই গেল 7টা স্লাইড। এই 7টা স্লাইড কিন্তু তুমি নড়ায় দেখতে পারবে না, টিচাররা যেভাবে ফিক্স করে দিবে সেভাবেই রাখতে হবে। তুমি যদি চেঞ্জ করে ফেলো তুমি আর চিনবে না, তুমি তো চিনবে না, তোমার পরে যারা আসবে তারাও চিনবে না। তো চেষ্টা করবা টিচাররা যেভাবে ফিক্স করছে সেভাবেই চিনার। যদি চিনতে না পারো তাহলে একটু আশেপাশে জিজ্ঞেস করে নিও, যদি সুযোগ থাকে, আবার এক্সপেল হয়ে যাও না জিজ্ঞেস করতে গিয়ে। আচ্ছা, এই গেল 7টা স্লাইড, এখানে 14 মার্ক শেষ। আর হ্যাঁ, ভালো কথা, স্লাইড লেখার নিয়ম নর্মালি আমরা অসপিতে যেটা করি, অনেক কম সময় থাকে তো আমরা ডিরেক্ট লিখে দিই। যেমন ধরো হিউমেরাস আসছে, হিউমেরাস অফ রাইট সাইড লিখে দিলাম। বাট স্লাইডের ক্ষেত্রে পুরোটা লিখতে হবে, কারণ আইডেন্টিফিকেশনে 1 মার্কস, তখন লিখতে হবে দিস ইজ দ্য স্লাইড অফ এটা, তারপর 3টা আইডেন্টিফাইং পয়েন্ট লিখতে হবে। সো টোটাল প্রতিটা হাফ হাফ পয়েন্ট করে 2 মার্কস। ওকে, আচ্ছা, এরপর আসছে হচ্ছে বোনস। যেহেতু হার্ট পার্ট ভাইভা অ্যান্ড অসপি, সো বোনস অবশ্যই থাকবে। 5টা বোনসের স্টেশন থাকবে। বোনসে কি কি থাকে, সবার ফার্স্ট পয়েন্টেই থাকে হচ্ছে আইডেন্টিফিকেশন। এরপরে রিলেটেড কোশ্চেন থাকে, যেমন ইম্পর্টেন্ট কিছু গ্রুপ থাকে, ইম্পর্টেন্ট রিলেশনস থাকে, কিছু অ্যাটাচমেন্ট নিয়ে কোশ্চেন আসতে পারে। যেমন আমি ফার্স্ট টাইম যখন ভাইভা দিছি তখনও একটা কোশ্চেন ছিল, প্রফে যখন দিছি সেম কোশ্চেনটাই আমি পাইছি অসপিতে। সেটা কি, সেটা হচ্ছে ফার্স্ট রিবের নেকের রিলেশন। খুব খুব ইম্পর্টেন্ট অসপির জন্য আসেই, মানে ধরো তোমার দিন না আসলেও তোমার পরের দিন আসবেই, একদিন না একদিন আসবেই। তবে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন কি, সেটা হচ্ছে হিউমেরাসের বাইসিপিটাল গ্রুপ। এই গ্রুপে তোমার এখানে কিন্তু অ্যাটাচমেন্ট না, এই গ্রুপ দিয়ে ক্রস করে, সো এটা রিলেশন। তো এই কয়েকটা জিনিস আসে। তারপর হচ্ছে তোমাকে হিপবোন দিতে পারে, হিপবোনের অ্যান্টেরোসুপিরিয়র আইলেক্স স্পাইন দিয়ে মার্ক করে দিতে পারে, ইস্চিয়াল টিউবার সিরিটা মার্ক করে দিতে পারে। এরকম বোনস রিলেটেড তুমি যদি ভাইভা প্রিপারেশন নাও তুমি এই অসপি কোশ্চেনগুলো পারবা। কিন্তু সমস্যা হয়ে যায় কি, লিখতে গিয়ে আমরা লিখে ধরো একটা টিপিক্যাল রিপ দিল, আমরা লিখলাম যে দিস ইজ দ্য টিপিক্যাল রিপ, রাইট সাইড লেফট সাইড লিখলাম না, তখন তোমার মার্কসটা কমে যাবে। আইডেন্টিফাইং এর যে পয়েন্টটা তুমি সেটা পাবা না। সো যখন আমাদের ডুয়াল অর্গানস থাকবে বা ডুয়াল বোনসগুলো থাকবে, তখন আমাদের রাইট লেফট এটা মেনশন করতেই হবে, যদিও কোশ্চেনে যদি দেওয়া না থাকে তাও করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। আর যদি আরেকটা জিনিস খেয়াল রাখবা, যদি অসপিতে কোশ্চেন ABCD দিয়ে আসে, তুমি অ্যান্সারও ABCD দিয়ে করবা। তোমার যে স্টেশন, সেই স্টেশনের নাম তো উপরে থাকবেই, কোশ্চেনগুলো ABC এভাবে অ্যান্সার করবা। আচ্ছা, এই হলো বোনসের কথা। এরপর আসি প্রসিডিওর স্টেশন, যেখানে একটা স্টেশনই তোমাকে 2টা স্টেশনের মার্কস ক্যারি করবে। আচ্ছা, তাহলে এখানে কি করতে বলে, এখানে তোমার নিজস্ব টিচারই থাকে, তোমার কোনো ব্যাথ টিচার থাকতে পারে অথবা কোনো আরো একটু সিনিয়র টিচারও থাকতে পারে। ইউজুয়ালি ব্যাথ টিচাররাই থাকে,
যাবা, ম্যাডামের সামনে সুন্দর করে দাঁড়াবা, বাঁকা হয়ে দাঁড়াবা না, সুন্দর করে দাঁড়াবা, একদম সুন্দর করে দাঁড়িয়ে ম্যাডামকে সবার কাছে সালাম দিবা, ম্যাডাম বা স্যার যেই থাকে তাকে সালাম দিবা। তারপর উনি নিচ থেকেই বলবে যে তুমি আমাকে যে কোনো একটা মুভমেন্ট করে দেখাও। সে বলতে পারে তুমি আমাকে ফ্লেকশন অফ এলবো জয়েন করে দেখাও, তুমি তখন ফ্লেকশন করে দেখালা। তোমাকে বলে এক্সটেনশন দেখাও, এক্সটেনশন দেখালা। এগুলো যখন দেখাবা খেয়াল রাখবা ম্যাডাম যেন দেখতে পারতেছে। আবার ম্যাডামকে দেখতে গিয়ে উল্টা হয়ে যাবা এরকম না, নর্মালি দেখাবা। ফ্লেকশন দেখাতে বলছে, নর্মালি হাতটা দেখায় যে ম্যাডাম এটা হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন এই যে এক্সটেনশন, মিডল রোটেশন এই যে হাতটা জাস্ট সাইড দিয়ে বাঁকা করবা, পিছনের দিক ঘুরাই দিলে মিডল রোটেশন। সো এইভাবে কিছু কয়েকটা জিনিস দেখাবা। দেখানোর পর ম্যাডাম জিজ্ঞেস করবে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মাসেলস। তোমাকে জিজ্ঞেস করবে প্রাইম মুভার কোনটা, প্রাইম মাসেলটা বলবা। প্রাইম মাসেল যদি পারো, তারপর যদি এক্সট্রা মনে থাকে সেগুলোও বলবা যে ম্যাডাম এটার সাথে এটা, যদি তুমি পারো তাহলেই বলবা। আর যদি মনে না থাকে তাহলে বলার দরকার নেই, টিচারও জিজ্ঞেস করবে না। এখান থেকে তোমাকে নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করতে পারে ম্যাডাম। ধরো তুমি বললা যে ব্রাকিয়ালিস মাসেল, নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করলো, বাইসেপস নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করলো। নার্ভ থেকে যদি তুমি আরো ভালো, ম্যাডাম চিনেন যে তুমি ভালো স্টুডেন্ট, তখন তোমাকে চাইলে রুট ভ্যালু জিজ্ঞেস করতে পারে। এটা ম্যাডামের উপরে পুরোপুরি ডিপেন্ড করে। আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করে সবাইকে, এটা হচ্ছে সবার জন্য, সেটা হচ্ছে কোন অ্যাক্সিসে হয় আর কোন প্লেনে হয়। যেমন এলবো জয়েন্টের আমি যদি বলি ফ্লেকশন বা এক্সটেনশন, এটার কোন অ্যাক্সিসে হচ্ছে দেখো তো, চিন্তা করেই দেখো কোন বরাবরটা মুভ করতেছে, ট্রান্সভার্স না, তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিস। আর কোন প্লেন বরাবর হচ্ছে, স্যাজাইটাল প্লেন বরাবর হচ্ছে। এইরকম জিনিসগুলো হচ্ছে কি কয়েকটা চিফ জয়েন্টগুলোর মুভমেন্টগুলো শিখে নিবা এবং প্রতিটার অ্যাক্সিস এবং প্লেন খাতার মধ্যে লিখে সাজাই নিবা। কারণ এখনই সাজাই ফেলে ভালো, কারণ পরীক্ষার আগের দিন তুমি এগুলো করলে তোমার অনেক সময় নষ্ট হবে। তো চেষ্টা করো এখনই সাজাই ফেলতে, পরীক্ষার আগের দিন জাস্ট তুমি আরেকবার এটা রিভিশন দিবা। এবং ব্যাচ ওয়াইজ করলে আরও ভালো হয়। তোমার মনে হলো আমি একা পারতেছি না, তুমি তোমার ফ্রেন্ডের হেল্প নাও, সবার সাথে মিলায় যেটা কারেক্ট এরকম একটা প্রিপেয়ার করো, এটা সবাইকে দিয়ে দাও, ব্যাচের সবার হেল্প হবে। আচ্ছা, এটা গেল প্রসিডিওর স্টেশন। প্রসিডিওর স্টেশনের পরে একটা ফিগার থাকে, হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের ফিগার থাকে ইউজুয়ালি, যে কোনো হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের ফিগার, যেমন ধরো একটা মাইটোকন্ড্রিয়ার ছবি দিয়ে বললো আইডেন্টিফাই করো এটার ফাংশন লেখো, মাইটোকন্ড্রিয়ার ফাংশন লিখলাম, বা প্লাজমা সেল দিল। এরকম যে কোনো একটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের ফিগার, ইজি ফিগারই দেওয়া হয়। এটা তো প্রফে ইউজুয়ালি ইজি কোশ্চেনগুলোই করা হয়। তো ইজি একটা ফিগারই থাকে। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি সবাই পারে, কারণ ইজি একটা ফিগার দিয়ে মার্ক করে দেয় এ বি সি ডি যদি তুমি আইডেন্টিফাই করতে পারো ভালো, আর যদি মার্ক না করা থাকে তাহলে ফাংশন থাকে। সো এই হচ্ছে আমাদের টোটাল অসপি পার্টটা, যেখানে টোটাল 30 মার্কস থাকে। অ্যান্ড 30-তে 30ও পায় মানুষ। তোমরা যখনই দেখবা 30-তে 30 পাওয়া পসিবল, খুব বেশি কঠিন না। অ্যান্ড অসপিতে 30-এ 30 পাওয়া মানে হিউজ ব্যাপার, তুমি অনেক আগায় যাবো, অনেক বেশি মার্কস ক্যারি করে মানে পেয়ে যাচ্ছ। ভাইবা তুমি যখন ভাইবা দিবা হয়তো 75-এ তুমি কখনোই 75 পাবা না, কিন্তু অসপিতে 30-এ 30 পাওয়া পসিবল। সো ওইটাকে একটু গুরুত্ব দিয়ে পড়বা। পড়ার তো আসলে কিছু নাই, লেখাটা খুব সুন্দর করে লিখবা, কাটাকাটি করবা না। আর আইডেন্টিফাইং এর সময় ক্লিয়ারলি লিখবা, হিউমেরাস অফ রাইট সাইড, ফিউমার অফ লেফট সাইড, এরকম করে, ঠিক আছে? আচ্ছা, একটু কোশ্চেন দেখে আসি। অসপি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো এখনই। আশা করি অসপি নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। যদি থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো এখনই, বা পরবর্তীতে অ্যানাটমি রিলেটেড যে কোনো কোশ্চেন করার জন্য তোমাদেরকে একটা পোস্ট দিয়ে দেওয়া হবে বিদ্যাসাগরের গ্রুপে, যে এই পোস্টের মধ্যে তোমরা অ্যানাটমি রিলেটেড যে কোনো কোশ্চেন করবা। আমাদের যতটুকু মনে আছে, খুব বেশি তো আসলে মনে নেই, 4 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, তো যতটুকু পারবো বই দেখে হলেও তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আচ্ছা, ওকে, তাহলে অসপি আমরা শেষ করি, চলে আসি অসপির পরে লাকি স্লাইড, যেহেতু অসপির সাথে একটু রিলেটেড লাকি স্লাইড নিয়ে কথা বলার। লাকি স্লাইডের জন্য একটা বই সবাই পড়ে, সেটা হচ্ছে চান্দানা ম্যাডামের একটা বই, ছোট্ট একটা বই, গোলাপি কালারের। এই বইয়ের মধ্যে সবকিছু লেখা থাকে। আচ্ছা, এই বইয়ের মধ্যেই সবকিছু লেখা থাকে। এই বই তুমি আইডেন্টিফাইং পয়েন্টসগুলো পাবা। অসপিতে যেরকম 3টা ফিক্সড আইডেন্টিফাইং পয়েন্টস লিখতে হয়, এখানে এরকম ফিক্স না। তুমি এখানে চাইলে যে কয়টা আছে 5টা থাকলে 5টাই লিখতে পারো, আর চেষ্টা করবো ইম্পর্টেন্ট আইডেন্টিফাইং পয়েন্টসগুলো লেখার। ওকে, এখানে তোমাকে কোশ্চেন করে, অনেক ধরনের কোশ্চেন হয়, তো এটা সবার লাস্টে হয়। লাকি স্লাইড বা তুমি ভাইবা দিয়ে আসবা, সার্ভিস মার্কিং শেষ করে আসবা, তখন টিচারদের যখন সবার ভাইবা নেওয়া শেষ হয়ে যাবে তখন টিচাররা তোমার কাছে আসবে লাকি স্লাইডের কোশ্চেন করতে। আর লাকি স্লাইডের খাতাটায় তোমাকে 2টা লাকি স্লাইড দেওয়া হবে। 2টা স্লাইড তুমি উঠাবা, জানো না কি স্লাইড, উঠানোর পরে ওই যে বললাম ওই যে নিয়ম, যেটা ফেনোটাইপিক অ্যান্ড জেনোটাইপিক, বাইরে থেকে দেখে একবার চিনবা, ভিতর থেকে দেখে চিনবা। এরপরে যদি চিনতে না পারো, দেখবা অ্যানাটমি ডিপার্টমেন্টে যে মামারা আছে তারা তো এত বছর ধরে আছে, তারা সব স্লাইড চিনে, তারা বাইরে থেকে দেখেই চিনে।
তো তাদেরকে সুযোগে একটু মানে ভাইবা শুরু হয়ে গেল, ম্যাডামরা সবাই ব্যস্ত হয়ে গেল, তখন তাদের কাছ থেকে একটু জেনে নিবা যে মামা এটা কি এটা, বা তুমি চাইলা যে আমি আমার উপর আত্মবিশ্বাস আমার নাই, আমি বুঝতে পারতেছি না এটা কি আসলেই এটা কি না, তখন তুমি কাউকে জিজ্ঞেস করে নিতে মানে মামাকে জিজ্ঞেস করে নিতে পারো মামা এই স্লাইডটা কি এটা কিনা, তো মামা বললো মিলে গেল তাহলে তো ঠিকই আছে। আচ্ছা, লাকি স্লাইড লেখার সময় লিখলা স্লাইড নাম্বার 1, স্লাইড নাম্বার 2, স্লাইডের নাম্বার দেওয়া থাকবে না, তুমি নিজের মতন বানাবা, এটা স্লাইড 1, স্লাইড 2। স্লাইড 1 চেষ্টা করবা দুইটা স্লাইডের মধ্যে তুমি যেটা ভালো পারো সেটাকে স্লাইড 1 বানাতে, কারণ সেখান থেকে বেশি প্রশ্ন করা হবে। তাহলে স্লাইড 1 লিখলাম, লিখার পর ওখানে সবার আগে ছবিটা আঁকবা, সুন্দর করে ছবিটা আঁকবা। ছবি আঁকার মধ্যে নিউক্লিয়াসের কালার কি হয়, নিউক্লিয়াসের হয় ব্লু, সাইটোপ্লাজমের কালার কি হয় পিঙ্ক, এই জিনিস যেন ভুল না হয়, কোনোভাবে নিউক্লিয়াসকে বেগুনি বা লাল এইসব কালার দিবা না। সো টিচাররা এগুলো খুব নোটিস করে। আর যেটা বলছিলাম, যখন তুমি সেল আঁকবা, বিভিন্ন ধরনের সেল, কলামনার সেল বা তুমি কিউবয়েডাল সেল আঁকবা, কলামনার সেলের নিউক্লিয়াসটা কেমন হয়, এলংগেটেড হয় এবং বেজালি থাকে কিন্তু। আর যেটা তোমার ফ্ল্যাটেড এপিথেলিয়াল সেল, এটার নিউক্লিয়াসটাও কিন্তু একটু ফ্ল্যাটেন হয়। সো এই জিনিসগুলো খেয়াল করবা। তুমি যখন ভুল আঁকবা, ধরো একটা ফ্ল্যাটেন সেলে গোল নিউক্লিয়াস দিবা, তখন ম্যাডাম তোমাকে ওই জায়গাটাই জিজ্ঞেস করবে, তাহলে এই ভুলগুলো করবা না। কিউবয়েডাল পুরো রাউন্ডেড একটা নিউক্লিয়াস দিবা, এই কয়েকটা জিনিস খেয়াল রাখবা। আর হচ্ছে আঁকার ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করলেই হয়, প্রপার লেবেলিং করতে হবে, আঁকা শেষে প্রপার লেবেলিং, নিচে লিখতে হবে ফিগার এটা অ্যান্ড এরপর তুমি আইডেন্টিফাইং পয়েন্টসগুলো লিখে দিবা সুন্দর করে, এক পেজের মধ্যে চেষ্টা করবা যেন হয়ে যায়, তারপর পরবর্তী পেজে সেকেন্ডটা। এবং যখন টিচার আসবে তোমার কাছে, তুমি সুন্দর করে স্লাইড 1টা ফিক্সড করে রাখবা। আচ্ছা, তখন টিচার এসে তোমাকে তোমার স্লাইড রিলেটেড প্রশ্ন করবে। এখন স্লাইড রিলেটেড প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের কিছু আদার কোশ্চেন বলি, যেগুলো আমরা সাধারণত পড়ি না। তখন কি হয়, টিচার হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে, সবাইকে স্লাইড রিলেটেড কোশ্চেন করে টায়ার্ড হয়ে গেলাম, তোমাকে নতুন কিছু ধরলো, ঠিক আছে, তো টিচার জিজ্ঞেস করবে স্লাইড কততে ফিক্স করে। আমরা অ্যানাটমিতে স্লাইড কততে ফিক্স করি, নর্মালি আমরা 10x এ ফিক্স করি অ্যানাটমিতে। 10x এর পরে যদি আমরা আরও বেশি ভালো দেখতে চাই, তখন আমরা 40x এ গিয়ে ফিক্স করি। তো টোটাল 10x থাকে, 40x থাকে, 100x থাকে, কিছু কিছু মাইক্রোস্কোপে 4টা থাকে, 4xও থাকে একটা। প্রতিটার কালারটা জেনে নিবা। তোমাকে যেটা জিজ্ঞেস করবেই এরকম না, তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে, তুমি ভালো স্টুডেন্ট, তোমাকে নর্মাল কোশ্চেন ধরলো না, তোমাকে এগুলো ধরলো। তো এই জিনিসগুলো কিন্তু মানে তোমার প্র্যাকটিক্যালের পার্ট। সো জেনে নিবা 10x এর কালার কি, 40x এর কালার কি, 100x এর কালার কি, 4x এর কালার কি। তারপর 100x এ যদিও আমরা দেখি না, কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে যে 100x এ যদি করো সেটাকে কি বলে, অয়েল ইমার্শন বলে। এখানে অয়েল ইমার্শন বলে কি ইউজ করা হয়, অয়েল ইউজ করা হয়, কোন অয়েল ইউজ করে, উড সিডার অয়েল ইউজ করে। সো এই যে অ্যান্সারগুলো যদি তুমি দাও, তোমার মার্কস অনেক বেড়ে যাবে, তুমি এখানেই ফুল মার্কস পেয়ে যাবা। আর এই অয়েলটা আমরা কেন দিই জানো, যাতে কোনো এয়ার ফ্রি স্পেস ক্রিয়েট করার জন্য, যাতে কোনো এয়ার না থাকে। এয়ার থাকলে কি হবে, ওখানে ধুলোবালি থাকবে, ধুলোবালিটা আমরা দেখতে পাবো। সো এই কয়টা জিনিস আমরা জানবো এখান থেকে। এক্সট্রা জানার জন্য হঠাৎ করে তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে, বলো মাইক্রোস্কোপের পার্টস কি কি। তো তখন একদম ঘাবড়ে যাবে না যে আমি তো মাইক্রোস্কোপের পার্টস বই নেই, চোখের সামনে মাইক্রোস্কোপ রাখা আছে, মাইক্রোস্কোপ দেখেই তো বলা যায় কি কি পার্ট আছে। অবজেক্টিভ আছে, লেন্স আছে, তারপর ফাইন অ্যাডজাস্টমেন্ট আছে, কোর্স অ্যাডজাস্টমেন্ট আছে, আর্ম আছে, বেজ আছে, স্টেজ আছে। তো এগুলো না যদি হঠাৎ করে এরকম প্রশ্ন চলেই আসে যেটা তুমি পারতেছো না, দেখে দেখে অ্যান্সার করে দিবা, এটা ভয় পেয়ে বা ঘাবড়ে যাওয়ার মতো কোনো কিছু না। আচ্ছা, এখন আসি হচ্ছে রিলেটেড কোশ্চেন। ধরো তোমার থাইরয়েড গ্ল্যান্ড পড়লো, তখন তোমাকে থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড প্রশ্ন করবে। হিস্টোলজির বাইরেও জিজ্ঞেস করতে পারে, যেমন ক্লিনিক্যাল জিজ্ঞেস করতে পারে যে থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট হয়ে গেলে সেই কন্ডিশনকে আমরা কি বলি, তুমি বললা গয়টার বলি। তখন জিজ্ঞেস করলো গয়টার কেন হয়, তোমাদের লেভেল পর্যন্ত তুমি যদি বলো স্যার আয়রন ডেফিসিয়েন্সির কারণে হয়, এনাফ স্যার, এনাফ খুশি হয়ে যাবে। তারপর স্যার আরেকটু জিজ্ঞেস করলো যে আয়রন ডেফিসিয়েন্সির কারণে বলো তো বাংলাদেশের কোন অঞ্চলে গয়টার হয়, তুমি বললা যে উত্তরবঙ্গে গয়টার হয়। এই জিনিসগুলো না তোমার কিন্তু অ্যানাটমি বইয়ের মধ্যে তুমি পাবা না, এগুলো হচ্ছে এক্সট্রা কোশ্চেন। টিচার তোমাকে জিজ্ঞেস করবে, সবসময় সবকিছুর অ্যান্সার যে বইয়ে থাকবে তা না, কিছু কোশ্চেনের অ্যান্সার এরকম থাকবে যেগুলো তুমি ফার্স্ট শুনতেছো, কিন্তু টিচার তোমাকে হিন্ট দিবে, টিচারই তোমাকে গাইড করে নিয়ে যাবে এইসব জায়গায়, এই হিন্টগুলো ক্যাচ করতে হবে। আচ্ছা, আর স্লাইডে মানে নর্মালি যেটা হয় সেখানে এরকম কোনো তেমন কোশ্চেন করে না, ভাইভা প্রিপারেশন নিলেই সব কিছু পারা যায়। আর তোমরা তো রিটেন দিয়ে আসো, তোমাদের অলরেডি একবার পড়া আছে, সো খুব বেশি কঠিন তোমাদের এই জায়গাটা হবে না। আমার মনে আছে আমার 2টা স্লাইড ছিল, একটা ছিল হচ্ছে টাঙের স্লাইড আর আরেকটা ছিল হচ্ছে স্পাইনাল কর্ডের স্লাইড। তো স্পাইনাল কর্ড তো আমরা আসলে সফট পার্টের পড়ি, হার্ড পার্টে তো আমরা খুব একটা পড়ি না। তো স্যার আমাকে স্পাইনাল কর্ড থেকে কিছু কিছু কোশ্চেন করছিল, সব নর্মাল কোশ্চেনই ছিল। যেমন আমাকে কোশ্চেন করছিল যে টার্মিনাল ভেন্ট্রিকেল কোথায় পাওয়া যায় বা ব্রেইনের কয়টা ভেন্ট্রিকেল থাকে। এগুলো তো হার্ড পার্টের প্রশ্ন না, তাই না, এগুলো তো সফট পার্টের প্রশ্ন, কিন্তু স্যার কিন্তু হার্ড পার্টে এগুলো করছে। তো ওই টাইমে যদি আমি ঘাবড়ায় যাই, বা আমি তো স্যারকে বলতে পারবো না যে স্যার এটা তো হার্ড পার্টের কোশ্চেন, আপনি আমাকে কেন করতেছেন। তো এই জিনিসগুলো কিন্তু নর্মাল কোশ্চেন, নর্মাল বেসিক, তোমাকে জিজ্ঞেস করলে তুমিও পারবা, কিন্তু হুট করে ঘাবড়ে যাবে না যে এটা তো কেন ধরলো স্যার। এটা তুমি পারবা, পারলে তুমি বেশি মার্কস পাবা, এটাই।
আচ্ছা, টাং ধরলে টাঙের টেস্ট বার্ডগুলো ধরবে, প্যাপিলাগুলো ধরবে, এই তো কমন রিলেটেড কোশ্চেন। তুমি যদি পড়ে যাও এই জিনিসগুলো তুমি পারবা, ভয় পাওয়ার কিছু নেই লাকি স্লাইড নিয়ে। আর লাকি স্লাইডে খুব বেশি কোশ্চেন করেও না। আমার মনে হচ্ছে আমাদের সময় তো উত্তম স্যার ছিলেন, স্যার হচ্ছে লাকি স্লাইডের প্রশ্ন ধরতেন, আর স্যারই আমাদেরকে হিস্টোলজি পড়াতেন। তো স্যারের কিছু ফেভারিট কোশ্চেন ছিল, এই ফেভারিট কোশ্চেনগুলো আমরা পড়ে নিতাম, মানে আমরা লিস্ট করে রাখছিলাম স্যারের ফেভারিট কোশ্চেনগুলো, স্যার সেই কোশ্চেনগুলোই ধরতো। তো তোমাদের যদি এরকম তোমাদের মেডিকেলের কোনো টিচার থাকে যে তুমি জানো যে তার এই কোশ্চেনগুলো খুব ফেভারিট, তুমি সেই কোশ্চেনগুলো জাস্ট দেখে নিবা, চেষ্টা করবা তাদের লেকচারটা একবার চোখ বুলায় যাওয়ার, তাহলে তুমি তার ফেভারিট কোশ্চেনগুলো জেনে যাবা। আর যদি এক্সটার্নাল কেউ পড়ে, আমরা তো অবশ্যই পরীক্ষার আগে জেনেই যাই যে এক্সটার্নাল কে পড়তেছে, তো কোন মেডিকেল থেকে আসছে ওদেরকেও একটু জিজ্ঞেস করে নিবা যে ওদের মেডিকেলে ওই টিচারের কোনো ফেভারিট টপিক আছে কিনা, তাহলে সেগুলো জেনে নিলেই হয়। আচ্ছা, এই হলো লাকি স্লাইড। লাকি স্লাইডে নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে তোমরা এখনই করতে পারো। দেখা যাচ্ছে সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করছে। আচ্ছা, এখানে আরেকটু বলি, সেটা হচ্ছে পরীক্ষা হলে সবাই অনেক এক্সাইটেড থাকে, বুঝছো? তো এক্সাইটেড থাকার মধ্যে ভুলভাল বলে ফেলবা না। যেমন আমার মনে আছে আমাদের ভাইবার দিন আমার একটা ফ্রেন্ডকে স্যার জিজ্ঞেস করলো যে থাইরয়েড গ্ল্যান্ড, ও হচ্ছে থাইরয়েড কোর্সে, তো স্যার জিজ্ঞেস করলো থাইরয়েড গ্ল্যান্ড কি ধরনের গ্ল্যান্ড, তো ও বেশ এক্সাইটমেন্টে বলতো স্যার এক্সোক্রাইন গ্ল্যান্ড। মানে ও যে এক্সোক্রাইন গ্ল্যান্ড বলছে, ও কিন্তু পারে যে এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ও যে এক্সোক্রাইন গ্ল্যান্ড বলছে ওর সেটা মাথায় নাই। তো স্যার তো চোখ বড় বড় করে তাকায়, তুমি কি বলতেছো, আবার বলো। স্যার খুব ভালো ছিল, স্যার বলছে তুমি চিন্তা করে বলো কি বলতেছো। তো স্যার যখন ওকে 2-3 বার সুযোগ দিছো, নিজে বুঝতে পারছে যে ভুল বলছে, এক্সোক্রাইন বলছে, তো তখন ঠিক করে ফেলছে। এই কমন ভুলগুলো না হয়ে যায়, তাই চেষ্টা করবা যখন কোশ্চেন করবে ঠাস করে অ্যান্সার দিয়ে দিবা না, চেষ্টা করবা সময় নিবা, চিন্তা করবা, তারপরে অ্যান্সার দিবা। তারপর আবার চিন্তা করতে গিয়ে আকাশে বাতাসে তাকাও না, মানে নর্মালি সময় নিবা, ভেবে অ্যান্সার দিবা। যদি তুমি ভুল অ্যান্সার দিয়ে দাও তাহলে না আর কোনো সুযোগ নাই সেটাকে ঠিক করার, কারণ তুমি যে এটা ভুল বলছো টিচারের মাথা থেকে আর কখনো বের হবে না। সো চেষ্টা করবা সময় নিয়ে অ্যান্সার দেওয়ার। আচ্ছা, তো লাকি স্লাইড সম্পর্কে কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা আরেকটু আগাই, আমরা সারফেস অ্যানাটমির দিকে যাই। ওকে, এরপর আসি সারফেস অ্যানাটমি। সারফেস অ্যানাটমিতে আমাদেরই কলেজের কোনো এক মামা থাকে, তার সবার আগে যেতে হয় তার কাছে, গিয়ে তার পারমিশন নিব। আমাকে গিয়ে টিচার যদিও সাথে থাকে না, মাঝে মাঝে ব্যাচ টিচারের পাশে দাঁড়া থাকতে পারে, মাঝে মাঝে নাও থাকতে পারে। তো তখন হচ্ছে কি গিয়ে মামার পারমিশনটা সবার আগে নিবা যে আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এগুলো সব অভিনয়, তুমি যে সালাম দিছো তোমার এক্সাম দেখলেও হচ্ছে না দেখলেও হচ্ছে, কিন্তু তোমাকে যে জিজ্ঞেস করে তুমি কি পারমিশন নিছো, যেন তুমি বলতে পারো জি স্যার আমি পারমিশন নিয়েছি। তো সবাইকে পারমিশন নিবা, বলবা যে আমি আপনার শরীরে একটু পাউডার দিয়ে আঁকবো মামা, বলে পারমিশনটা নিয়ে নিবা। আচ্ছা, পারমিশন শেষে এটা হচ্ছে তোমার ভাইবাটা যখন হয়ে যাবে তারপর হচ্ছে সারফেস মার্কিং তুমি করতে যাবা। তারপর তুমি আঁকবা, নিজের তোমার কোশ্চেন থাকবে সেখানে। আর প্রতি মেডিকেল থেকেই না ফিক্স কিছু সারফেস মার্কিং এর লিস্ট দিয়ে দেওয়া হয়, ওই লিস্টগুলো পড়লেই এনাফ। তো এই লিস্টে তোমার 10-12টার মতো সারফেস মার্কিং থাকে, এই 10-12টা সারফেস মার্কিং পড়লেই হয়ে যায়, এক্সট্রা আর কিছু পড়তে হয় না। তো এই সারফেস মার্কিংগুলো কোথায় আছে? এই সারফেস মার্কিংগুলো তোমার যে বই আছে দত্তর, সেই বইয়ের লাস্টেই দেওয়া আছে। সো এই সারফেস মার্কিংগুলো তুমি সেখান থেকে পড়ে নিবা। আচ্ছা, গিয়ে ওইখান থেকে হুবহু মুখস্থ করা। আমি তোমাদেরকে একটা টিপস দিই, সেটা হচ্ছে হার্ড পার্ট ভাইবার জন্য যেটা করবা সেটা হচ্ছে পড়া একদিন আগে শেষ করে ফেলবা, পরের দিনের জন্য কিছু পড়া রাখবা না, যে ধরো আমি অ্যাবডোমেন তো আমার মনে থাকে না তাহলে আমি লাস্ট দিন অ্যাবডোমেন করবো, এই জিনিসটা না করবা না। তোমরা মোটামুটি অনেক বড় একটা গ্যাপ পাও, 1 সপ্তাহের একটা গ্যাপ পাওয়া যায়। তো এই সপ্তাহে তুমি টাইম যখন ডিস্ট্রিবিউট করবা লাস্ট দিনটা পুরোপুরি এই প্র্যাকটিক্যাল জিনিসগুলোর জন্য রেখে দিবা, কারণ স্লাইড দেখতে সময় লাগে, অনেকগুলো স্লাইড তো একটু সময় লাগে, অ্যান্ড সময় নিয়ে দেখতে হয়। অ্যান্ড স্লাইডের উপর কিন্তু অনেক মার্কস, দেখো অসপিতে তোমার 7×2=14, আর তোমার 2টা লাকি স্লাইড 10-10-20, 14 আর 20-এ 34 মার্কস কিন্তু স্লাইডেই ক্যারি করতেছে। তারপর দেখো সারফেস মার্কিংও তো মুখস্থ করতে হবে, কারণ প্রতিটা হচ্ছে তোমার সংখ্যাবাচক জিনিস, 1 সেন্টিমিটার দূরে একটা, 2 সেন্টিমিটার দূরে একটা, 2.5 সেন্টিমিটার দূরে। তো এই জিনিসগুলো না পড়লে তুমি কখনই পারবা না, ইভেন শুধু পড়েও পারবা না, এগুলো তোমার প্র্যাকটিস করতে হবে। তো যারা হলে থাকো তাদের খুবই লাভ, কারণ তারা তোমার রুমমেটদের উপরই প্র্যাকটিস করতে পারে। কিন্তু যারা হলে থাকো না, আমার মতো যারা বাসায় থাকো, তাদের একটু সমস্যা, তাদের তো রুমমেট নাই, তারা কি করবা, তারা ছোট ভাই বোনকে একটু ঘুষ দিতে পারো যে তোকে খাওয়াবো তুই একটু করতে দে। আর যদি ঘুষেও কাজ না হয় তখন কি করতে পারো, তখন হচ্ছে আমি একটা কাজ করতাম, সেটা হচ্ছে আমি খাতার মধ্যে এরকম করে বডি এঁকে নিতাম, একটা স্টারনাম এঁকে নিতাম, রিবস এঁকে নিতাম। আমি দেখাচ্ছি তোমাদেরকে,
এভাবে করে আমি একটা বডি এঁকে নিতাম, তারপর এখানে স্টারনাম দিতাম, ক্লাভিকল দিতাম, রিবস দিতাম, দিয়ে এটার মধ্যে আমি 1 সেন্টিমিটার দূরে একটা ডট দিতাম, যেন মোটামুটি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমার চলে আসে, এরকম যে যখন আমি আঁকবো তখন যেন আমার বডিতে যখন আঁকবো তখন যেন মনে না হয় যে আমি প্রথমবার আঁকতেছি। সো যারা বাসায় থাকো তাদের জন্য একটাই টিপ, খাতার মধ্যে আঁকবা, একটা পা এঁকে নিবা। আমি খুবই বাজে আঁকি, তারপরও এরকম একটা পা এঁকে নিবা, তারপর সেই অনুযায়ী তুমি ডট ডট দিয়ে দিয়ে প্র্যাকটিস করবা। এই জিনিস সারফেস অ্যানাটমি বা সারফেস মার্কিং তুমি প্র্যাকটিস না করলে তুমি কখনোই মনে রাখতে পারবা না, শুধু মুখস্থ দিয়ে না হয় না। এই জন্য চেষ্টা করবা যারা বাসায় থাকো খাতায় করে নিতে, আর যারা হলে থাকো তারা তো ফ্রেন্ডদের উপর করবাই। আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে বললাম না যে 15 মিনিট আগে যাবা, ওই 15 মিনিটে তুমি ফ্রেন্ডদের সাথে ডিসকাস করতে পারো যে এটার পয়েন্টগুলো একটু বল, এটার পয়েন্টগুলো একটু বল। অ্যানাটমি হচ্ছে সবকিছু ডিসকাসের ব্যাপার, তুমি যত বেশি বলবা তোমার তত বেশি মনে থাকবে। আচ্ছা, এরপর তুমি আঁকবা, আঁকা শেষে তোমাকে টিচার আসবে, টিচার আসার পর তোমাকে জিজ্ঞেস করবে। কমনলি কি জিজ্ঞেস করে? কমনলি জিজ্ঞেস করে কিভাবে আঁকছো, তখন তোমার বলতে হয় এত সেন্টিমিটার দূরে এটা দিছি, এত সেন্টিমিটার এটা দূরে এটা দিছি, এরকম এরকম জিজ্ঞেস করে। আর তুমি যদি এগুলো ভালো পারো বা টিচার যদি জানে যে তুমি ভালো স্টুডেন্ট, তখন তোমাকে একটু ডিপ কোশ্চেন করতে পারে। সেই ডিপ কোশ্চেনগুলো মোস্টলি ক্লিনিক্যাল রিলেটেড হয়। যেমন আমার মনে আছে আমার পড়েছিল হচ্ছে 2টা, একটা ছিল হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য লেফট লাং, আর ছিল হচ্ছে আর্টেরিয়া ডরসালিস পেডিস। তো অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য লেফট লাংয়ের থেকে আমাকে কোশ্চেন করেছিল যে কার্ডিয়াক নচটা থাকে না, কার্ডিয়াক নচটা জিজ্ঞেস করেছিল। তারপর হচ্ছে লিঙ্গুলার এঁকেছিলাম, বলছিল লিঙ্গুলা কি, লিঙ্গুলার ডেফিনেশন শুনতে চেয়েছিল। পরে আর অ্যাপেক্স দেখায় বলেছিল যে এই অ্যাপেক্সের সাপোর্ট কি, অ্যাপেক্সটাকে কে সাপোর্ট দেয়, তো সিপসন্স ভাষা ছিল। তো এই যে অ্যাপেক্স বা তুমি লাং রিলেটেড কোশ্চেনগুলো তো সফট পার্টে পড়ি আমরা, তাই না? কিন্তু হার্ড পার্টেও কিন্তু সিপসন্স ভাষার কথা লেখা আছে। তারপর আমাকে সিপসন্স ভাষার অ্যাটাচমেন্ট ধরছিল। তো এই জিনিসগুলো কিন্তু রিলেটেড কোশ্চেনগুলো পারতে হবে। তুমি সফট পার্ট পড়ে আসো না যে তুমি এই জন্য তুমি একটুকু বলতে পারবা না তা কিন্তু না। কার্ডিয়াক নচ এই জিনিসটা কিন্তু তুমি সফট পার্ট না পড়লে বলতে পারবা না, অবশ্যই পারা উচিত। আচ্ছা, এটা গেল আমার লাং থেকে কোশ্চেন ছিল যা। এরপর কোশ্চেন ছিল হচ্ছে আর্টেরিয়া ডরসালিস পেডিস। যে কোনো আর্টারি বা নার্ভ যদি তোমার পড়ে তখন তোমাকে সেটার, যদি আর্টারি পড়ে তখন তোমাকে কি ধরবে তুমিই বলো, কোথা থেকে আসতেছে, একটা হচ্ছে কার ব্রাঞ্চ আর হচ্ছে ওর কি ব্রাঞ্চ আছে, তাই না? যেমন ধরো তোমার যদি ব্র্যাকিয়াল আর্টারি পড়ে তাহলে জিজ্ঞেস করো ব্র্যাকিয়াল আর্টারি কি ব্রাঞ্চ আছে। টার্মিনাল ব্রাঞ্চ দুটার নাম যদি একদমই কিছু বলতে না পারো, অ্যাটলিস্ট টার্মিনাল ব্রাঞ্চ দুটার নাম তোমার বলতে পারতে হবে। আচ্ছা, যেমন আমার ছিল হচ্ছে আর্টেরিয়া ডরসালিস পেডিস। তো এখান থেকে স্যার আমাকে কমন কোশ্চেনগুলো কারণে, কারণ যে লাং থেকে আমি সবগুলো পেয়ে গেছিলাম, তো লাংয়ের সবগুলো পারছি দেখে এখান থেকে খুব কঠিন কোশ্চেন ধরছে, ক্লিনিক্যাল ভিত্তিক কোশ্চেন ধরছে। যেমন আমাকে ধরছে যে আর্টেরিয়া ডরসালিস পেডিস, এটা তো আর্টারি, তাই না? ফার্স্টে জিজ্ঞেস করছে কার কন্টিনিউশন বা কার ব্রাঞ্চ, এই জিনিসগুলো ধরছে। তারপর জিজ্ঞেস করছে যে আর্টারি তো এটার তো পালস ফিল করা যাবে, তাই না? তাহলে পালসেশন এরকম একটা কন্ডিশন বলো যেই সময় আমি পালসেশন ফিল করতে পারবো না। তখন আমি একটু হয়ে গেলাম যে আমি তো এটা জানি না, আর এটা আমার তো ওই লেভেলে আমার জানারও কথা না, বিকজ এই জিনিস প্যাথোলজির পড়াশোনা। তো যখন তুমি অনেক ভালো পারবা তখন তোমার মানে কোশ্চেন অ্যানাটমির বাইরে থেকেও চলে যাবে। কিন্তু এগুলোতে আসলে ভয় পাওয়ার কিছু না, এগুলো টিচাররা করেই তোমাকে ভালো মার্কস দেওয়ার জন্য। বাট এটা যদি তুমি না পারো তাতে যদি সে তোমাকে কম মার্কস দিবে এরকম না, কারণ তুমি অ্যানাটমির পড়া তুমি পারছো। সো ওই জায়গাটাতেই তোমার মার্কস হচ্ছে অনেক বেড়ে গেছে। আচ্ছা, যেমন আমাকে জিজ্ঞেস করছিল যে কখন তুমি পালস ফিল করতে পারবা না, তো আমি তো কিছু বলতে পারছিলাম না। আমি স্যারকে মানে চিন্তা করে বলছিলাম স্যার যদি কোনো অবস্ট্রাকশন থাকে, যদি ব্লক হয়ে যায়, এই টাইপ কথা বলছিলাম। পরে স্যারই আমাকে বলে দিয়েছিল যে ফিমেলে হচ্ছে রেনল্ডস ফেনোমেনা পাবা না, আর মেলে হচ্ছে বার্জার্স ডিজিজ। তো ওই টাইমে স্যার এটা বলে দিয়েছিল। আচ্ছা, তোমাদের জন্য আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি আজকে আমাদের যেই ফেসবুক আমাদের একটা গ্রুপ ছিল, প্রফের পর সবাই কোশ্চেন আপলোড দিত, তো এখানে আমি আমার নিজের কোশ্চেনও আপলোড দিয়েছিলাম। তো আমি এটার স্ক্রিনশট নিয়েছি তোমাদের জন্য। ক্লাস শেষে আমি স্ক্রিনশটটা গ্রুপে পোস্ট দিয়ে দিব যেন তোমরা সবাই দেখতে পারো, যেন তোমাদের একটা ধারণা হয়ে যায় যে ভাইভাতে আসলে কোশ্চেনগুলো আস্তে আস্তে কিভাবে ডেভেলপ করে। আচ্ছা, তো এই হচ্ছে সারফেস অ্যানাটমি ভিত্তিক কথাবার্তা, যেটা যদি তোমার আর্টারি পড়ে আর্টারি নিয়ে জিজ্ঞেস করবে, ভেইন পড়লে ভেইন নিয়ে জিজ্ঞেস করবে, ভেইনে কি বলে, কোনটা ট্রিবিউটারি বা এটা ট্রিবিউটারিজ কি কি আছে। তো নর্মাল জিনিসপত্র এগুলোই ধরে। আর হচ্ছে যেটা হচ্ছে নার্ভ থেকে জিজ্ঞেস করতে পারে নার্ভের রুট ভ্যালু, আর হচ্ছে কোথায় সাপ্লাই দেয়, কোন মাসেলকে সাপ্লাই দেয়, একটা দুটো জিজ্ঞেস করতেই পারে। বা প্লেক্সাস নিয়েও কোশ্চেন, খুব ভালো পারলে এখানে তোমাকে প্লেক্সাস নিয়েও কোশ্চেন করবে। সেটা হচ্ছে তোমার উপর যে তুমি কি পরিমাণ ভালো পারতেছো। খুব ভালো বলে কোশ্চেনও সেরকম কঠিন হবে, যদি তুমি একটুতেই তোতলাতে থাকো তাহলে তোমার কোশ্চেনও ইজি হবে। কয়েকটা ইজি কোশ্চেন ধরে তোমাকে পাস করাই দিবে। কিন্তু টিচাররা কখনো জানো ফেল করানোর ইন্টেনশন নিয়ে এক্সাম নেয় না। আমি দেখছি যে অনেকে বলে যে আমাকে এত কঠিন কোশ্চেন ধরছে, কিন্তু না, পরীক্ষা যদি তুমি দিতে যাও তোমাকে ফার্স্টেই না বলবে না একটা বোনস ধরা যেটা রসিফিকেশন বলো, তোমাকে সবার আগে অ্যানাটমিক্যাল পজিশন বা অ্যানাটমিক্যাল পয়েন্টস বলার সুযোগ দিবে। সে বলবে না যে হ্যাঁ বলো, হ্যাঁ এটা ডেভেলপমেন্ট বলো। ফার্স্ট কোশ্চেন কখনোই তোমার ডেভেলপমেন্ট হবে না যদি না তুমি অনেক রেকমেন্ডেড থাকো। ইভেন রেকমেন্ডেড থাকলেও ফার্স্ট কোশ্চেন ডেভেলপমেন্ট নিয়ে হয় না। আচ্ছা,
তাহলে এই হলো সারফেস অ্যানাটমি নিয়ে কথাবার্তা। হ্যাঁ, সারফেস অ্যানাটমিতে ক্লিনিক্যাল ভিত্তিক কোশ্চেন ধরে, তো চেষ্টা করবা যেই সারফেস মার্কিংগুলো থাকবে ওগুলো ক্লিনিক্যাল কোশ্চেন একটু করে রাখতে। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? আমি ভাইভা পার্টে যাওয়ার আগে কারো কোনো প্রশ্ন থাকলে এখন করো। সারফেস মার্কিং, অসপি বা লাকি স্লাইড নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, কোনো সমস্যা নেই। পরীক্ষা হলে এনাফ টাইম পাওয়া যায়, তোমরা এনাফ টাইম থাকে যে তুমি লাকি স্লাইড আঁকবা, অনেক সময় নিয়ে অনেক সুন্দর করে আঁকা যায়, কারণ অন্য মানুষের ভাইভা চলতে থাকে একদিকে আর তুমি এখানে আঁকতে থাকবা। সো তাড়াহুড়ার কোনো দরকার নাই, সুন্দর করে আঁকবা। এই হলো লাকি স্লাইডের কথা। সারফেস অ্যানাটমির কথাও বলে দিলাম। ও হ্যাঁ, ভালো কথা, আঁকা শেষে টিচার যখন কোশ্চেন শেষ করে দিল তখন মামাকে ধন্যবাদ দিবা, বলবো মামা ধন্যবাদ আমাকে আঁকতে দেওয়ার জন্য, এবং তাকে ক্লিন করে দিয়ে আসতে হবে, পাউডারটা মুছে দিয়ে আসতে হবে। তোমার আঁকা শেষ হয়ে গেলো, তুমি চলে গেলা, পরের জন যখন আসবে সে কি তোমারটা দেখেই ফেলবে। সো চেষ্টা করবো এই জিনিস যেন ভুল না হয়, মুছে দিয়ে আসতে হবে, কারণ টিচাররা খুব মাইন্ড করে তুমি যদি তাকে মুছে না দিয়ে আসতেছো। তো চেষ্টা করবো মুছে দিতে। আর অনেক সময় থাকে মামারা নিজেরাই মুছে নেয়, তো মামা যদি মুছে নিতে চায় বলবো আচ্ছা ঠিক আছে মামা নেয়, কিন্তু টিচারকে তুমি দেখাবা যে তুমি এই অ্যাপ্রোচটা করছো। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের অসপি গেল, লাকি স্লাইড গেল, আর সারফেস অ্যানাটমি গেল। কারো কি এই তিনটা নিয়ে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে তোমরা করো, আমি একটু 2 মিনিট ওয়েট করি। বা এইটা ছাড়াও যদি কারো কোনো জীবন ভিত্তিক কোশ্চেন থাকে সেটাও করতে পারো, কোনো সমস্যা নাই। আমি তো টিচার না, আমি আগেই বলছি যে আমি টিচার না, আমার থেকে ভালো অ্যানাটমি এখন তোমরা পারো। সো আমি যে তোমাদেরকে পড়াই দিব আজকে, এটা না আসলে সম্ভব না। আমি এই জন্য সবার সাথে ডিসকাস করে আমরা একটা অ্যানাটমির পোস্ট দিব। তোমাদের কোনো যদি পড়াভিত্তিক কোশ্চেন থাকে যে আপু এই কোশ্চেনের অ্যান্সারটা জানি না, তখন তোমরা ওই গ্রুপে করে দিবা, ওই গ্রুপ থেকে তখন আমরা ওই পোস্টের নিচে আমরা তোমার কমেন্ট নিচে রিপ্লাইটা করে দেবো। অনেকে কোশ্চেন করে, অনেকে হচ্ছে ফেসবুকে মেসেঞ্জারে যারা চিনে জুনিয়র যারা, তারা মাঝে মাঝে নক দেয় যে আপু এই জিনিসের অ্যান্সার তো পারতেছি না আপু। তখন হয় কি নিজেও অনেক কিছু ভুলে গেছি, বা চেষ্টা করি যতটুকু সম্ভব বই দেখে হলেও যেন তোমাদেরকে অ্যান্সারটা ডেলিভার করতে পারি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? তার মানে সব বুঝে গেছো? মাশাল্লাহ, সব বুঝে গেলে খুবই ভালো। আচ্ছা, আনিকা রহমান দীপ্রক আপু বলে অনেকগুলো লাভ দিয়েছে, থ্যাংক ইউ আনিকা। ফেরদৌস মাহমুদ অনেক বড় একটা কমেন্ট করেছে। আচ্ছা দেখি সে কি কমেন্ট করেছে। ফেরদৌস মাহমুদ বলছে আপু আমাদের ফার্স্ট ইয়ারের জন্য একটা লাইভ ক্লাস করেন প্লিজ, সেখানে রিটেন, ভাইভা, অসপি এটসেট্রার জন্য এখন থেকে কিভাবে পড়া উচিত এবং কোনটা ইম্পর্টেন্ট রিটেনের জন্য এটসেট্রা নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমরা সেটা করবো। আপাতত আমরা তো মাত্র স্টার্ট করেছি, আপাতত প্রফটাকে আমরা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। মোটামুটি প্রফের ভিডিওগুলো হয়ে গেলেই আমরা অ্যানাটমি ফার্স্ট ইয়ারের জন্য একটা ভিডিও করবো। থ্যাংক ইউ ফেরদৌস তোমার কমেন্টের জন্য। আচ্ছা, তোমার কমেন্টের আরেকটু পার্ট আছে, সেটা হচ্ছে আমরা শুধু ফার্স্ট কাট থোরাক্স ছাড়া সিনিয়র ভাইদের সংস্পর্শে ছিলাম না, কোনটা ইম্পর্টেন্ট বুঝতে সমস্যা, এমনকি লাকি স্লাইড কথাটা প্রথম শুনলাম। আচ্ছা, লাকি স্লাইড যখন এসেছিল, লাকি স্লাইডকে আমি সবসময় আনলাকি স্লাইড বলতাম, কারণ হচ্ছে লাকি স্লাইড আসলে সবাই তো খুব একটা পড়ি না, সারা বছর কেউই স্লাইড পড়ে না। প্রফের আগে যত ভালোভাবে স্লাইড পড়া হয় বা প্রতি টার্ম বা মানে প্রতি টার্মের আগে যেরকম শুধু স্লাইড পড়া হয়, এছাড়া স্লাইড না আসলে কেউ পড়ে না। এই জন্য এটাকে লাকি স্লাইডের থেকে আনলাকি স্লাইডই বেশি বলা উচিত। কিন্তু কারো কারো ক্ষেত্রে লাকি হয়, বিকজ অনেক ইজি স্লাইড পড়ে যায়। যেমন আমার যে টাঙের একটা ছিল, আরেকটা ছিল স্পাইনাল কর্ডের স্লাইডটা পরে আমি একটু টেনশনে ছিলাম যে কি না কি স্যার ধরে। তো মোটামুটি স্যার সব কমন কোশ্চেনই করছে। একটা কোশ্চেন ছিল যে সামনে যে অ্যান্টেরিয়র গ্রুভটা থাকে স্পাইনাল কর্ডের, ওইখান থেকে কি পাস করে। তো আমি স্যারকে বলছি স্যার অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, এটা তো বুঝাই যায়। তো তখন আমাকে জিজ্ঞেস করছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি কার ব্রাঞ্চ। তো এই আমি হচ্ছে কি যখনই পড়তাম, আমি যখনই প্রিপারেশন নিতাম, এটা বোথ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারের জন্য, সেকেন্ড ইয়ারের যদিও এখন আর সময় নাই, বাট ফার্স্ট ইয়ারের জন্য মোস্টলি যখনই কোনো আর্টারি পড়বা চেষ্টা করবা এটার পাশেই কার ব্রাঞ্চ সেটা লিখে রাখার। এটা যদি করো তুমি, তখন তোমার খুব ইজি হবে পরবর্তীতে প্রফের আগে যখন তুমি পুরো বডি আর্টেরিয়াল সাপ্লাই বা ভেনাস ড্রেনেজ পড়বা, তখন তোমার জন্য খুব ইজি হবে এটা পড়া। অ্যান্ড তুমি দেখবা যে তোমার আলাদা করে পড়তেই হচ্ছে না, তুমি অলরেডি জানো এটা কার ব্রাঞ্চ, এটা কার ব্রাঞ্চ। এখন যদি আমি অনেক কিছু ভুলে গেছি, বাট প্রফের আগে আমার আর্টেরিয়াল সাপ্লাই নিয়ে আল্লাহর রহমতে কোনো প্রবলেম ছিল না। অ্যান্ড তোমরা যদি এখন থেকে এই কাজটা করো তাহলে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, ভাইভা নিয়ে কথা বলা শুরু করি, যেহেতু মনে হচ্ছে আর কারো কোনো সমস্যা নাই অসপি প্র্যাকটিক্যাল এগুলো নিয়ে। আসলে মোস্টলি প্রবলেমটা সবার থাকে ভাইভাতেই, কারণ ভাইভাতেই সবচেয়ে বেশি ভয় লাগে। কিন্তু তোমরা চিন্তা করে দেখো, ভাইভাতে হাফ মার্কস, প্র্যাকটিক্যালে হাফ মার্কস। সো তুমি যদি ভালো করতে চাও, তুমি যদি চাও যে আমি ভালো মার্কস পাবো, তোমার অবশ্যই প্র্যাকটিক্যাল পার্টটাকে গুরুত্ব দিতে হবে। অ্যান্ড প্র্যাকটিক্যালে 75-এ তুমি অ্যাটলিস্ট 72-73 তুমি ইজিলি পেতে পারো যদি তুমি একটু এফোর্ট দাও। এফোর্ট না দিলে আসলে সম্ভব না, সব কিছু এফোর্টের উপরেই ডিপেন্ড করে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা ভাইভাতে চলে আসলাম হচ্ছে ভাইভাতে।
ভাইভাতে যাওয়ার আগে কিছু কথা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে টিচারও তোমাদেরকে ফার্স্ট ইয়ার থেকে বলে আসতেছে যে যখনই তুমি অ্যানাটমি ভাইভা দিবা অ্যাপ্রনের সবগুলো বোতাম লাগানো থাকতে হবে। মেয়েদের জন্য কিছু নির্দেশনা, সেটা হচ্ছে ওড়না তুমি ভিতরে পড়বা, কারণ চিন্তা করো তুমি 2 হাত দিয়ে বনি পেলভেস ধরে আসো, এমন সময় তোমার নায়িকার মতো একদিক থেকে ওড়না পড়ে গেল, তখন ব্যাপারটা কীরকম হবে? সো এই কাজগুলো করা যাবে না। তুমি যখন বনি পেলভিস ধরে থাকবা ওড়না ভিতরে থাকতে হবে, এখানে সুন্দর করে তোমার রোল নাম্বারটা দেওয়া থাকবে, তারপর নখ কাটা থাকতে হবে। যদিও ভিসেরা নাই, তারপরও টিচার দেখলো তোমার এত বড় বড় নখ, তখন সে খুব মাইন্ড করবে। তো নখ কাটা থাকতে হবে। এই কমন কতগুলো জিনিস যেগুলো সবার মেনটেন করতে হয়। আর ছেলেদের জন্য যেটা হচ্ছে দাড়ি কেটে আসতে হয়, যদিও তোমাদের মাস্ক থাকবে। সো ভাই বোরা যেটা মাস্ক তো আসেই, দাড়ি থাকুক সমস্যা নেই, চেষ্টা করবা দাড়িটা কেটে আসার। আর শু পরে আসবা, এগুলো তো কমন কথাবার্তা, সব টিচাররাই বলছে, আমি আবারও রিপিট করলাম, কারণ এই ভুলগুলো হয়ে গেলে না টিচার ফার্স্টেই ধারণা হয়ে যায় যে এই ছেলেটা তো ভালো না। তো টিচার যদি ধরে নেয় তুমি ভালো না, তখন তুমি যদি একটা ছোট ভুল, মানে একটা নর্মাল জিনিসকেও তারা নিতে চায় না। তুমি একটা ছোট ভুল করলেও হচ্ছে একটু বেশি বিরক্ত হবে। আর যদি তার ধারণা হয় যে তুমি ভালো, এখন এই যে তুমি ভালো ধারণার জন্য তুমি মাথায় কাপড় দিয়ে যাবা, এগুলো আমি সাপোর্ট করি না। তুমি নর্মালি যাবা, স্মার্টলি দাঁড়াবা, স্মার্টলি কথা বলবা। এখন তোমাদের একটা জিনিস হচ্ছে তুমিও মাস্ক পরা, তোমাদের টিচারও মাস্ক পরা, সবাই মাস্ক পরা থাকবে। ফেশিয়াল এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট ভাইভাতে। আমি সবসময় বলি আমার জুনিয়রদেরকে, ভাইভা হচ্ছে একটা আর্ট। তুমি যত বেশি অ্যাক্টিং করতে পারবা ভাইভায়, তত বেশি মার্কস তুমি পাবা। কারণ ভাইভাতে তুমি একটা জিনিস সুন্দর করে বলা যায়, একটা জিনিস পচা করে বলা যায়। যেমন ধরো তুমি অক্সিপিটালে মাঝখানে যে ছিদ্রটা, তোমাকে বলে এই ছিদ্রটার নাম কি, তুমি বললা এটা ফোরামেন ম্যাগনাম। তো ম্যাডাম বললো যেটার ভিতর দিয়ে কি যায়, তো তুমি বললা ম্যাম এরকম এরকম করতেছো, এই কাজটা করবো না, করার দরকার কি? তুমি চিন্তা করে বললা ম্যাডাম স্পাইনাল কর্ড। এখন স্পাইনাল কর্ডকে শুধু স্পাইনাল কর্ডও বলা যায়, স্পাইনাল কর্ডকে আরও সুন্দর করে বলা যায় ম্যাম স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস। যখনই তুমি স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস বলবা, টিচার তখনই বুঝে যাবে যে এই ছেলেটা ভালো স্টুডেন্ট, এই মেয়েটা ভালো স্টুডেন্ট। সো চেষ্টা করবা তুমি পারা জিনিসই অ্যান্সার করবা, পারা জিনিসই ভালো করে অ্যান্সার করবা। আমি সবসময় সবাইকে বলি যে ভালো মার্কস পাওয়ার জন্য না কঠিন জিনিস পারতে হয় এরকম না, ভালো মার্কস পাওয়ার জন্য ইজি জিনিসকেই সুন্দর করে প্রেজেন্ট করতে হয়। তুমি যখনই সুন্দর করে বলবা, টিচারের ধারণা হয়ে যাবে তুমি একটা ভালো স্টুডেন্ট। আর যখন তুমি ইজি জিনিসকে ভালোভাবে বলবা না, টিচার তোমাকে কঠিন কোশ্চেন করবেই না। তুমি অনেক কঠিন কোশ্চেনের অ্যান্সার পারো, কিন্তু টিচার ওই পর্যন্তই যাবে না। তাহলে চেষ্টা করতে হবে প্রথম জিনিসগুলো যেগুলো, সেগুলোকে ভালো করে প্রেজেন্ট করতে। আচ্ছা, নাজমুল হোসেন একটা কমেন্ট করেছে, আপু আমাদের সব কার প্রায় শেষ, বাট অনেক কিছুই পড়া হয় নাই, এখন থেকে কিভাবে পড়বো আমি ফার্স্ট ইয়ারে। আচ্ছা, ফার্স্ট ইয়ার নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এখন তো আসলে প্রফকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা প্রফের ডিসকাশনটা করি, এরপর আমরা ফার্স্ট ইয়ার নিয়ে একটু কথা বলে আজকের লাইভ শেষ করে দিব। অ্যান্ড এরপর যদি তোমরা চাও তাহলে আমরা ফার্স্ট ইয়ার নিয়েও একটা লাইভে আসবো। আচ্ছা, চলে আসি ভাইভা নিয়ে। ভাইভাতে 3টা ভাগ করা থাকে বোনসের, একটা হচ্ছে হেড নেকের ভাগ থাকে, একটা থাকে থোরাক্স অ্যান্ড আপার লিম, আর একটা থাকে হচ্ছে অ্যাবডোমেন অ্যান্ড লোয়ার লিম। প্রতিটা বেশি এটা হচ্ছে টিচারের উপরে ডিপেন্ড করে। যেমন আমাদের সময় 3টা করে বোনস উঠাতো, হেড নেক থেকে একটা, থোরাক্স আপার লিম থেকে একটা, আর হচ্ছে অ্যাবডোমেন লোয়ার লিম থেকে একটা। আর অনেক মেডিকেলে দেখা যায় যে থোরাক্স আপার লিম থেকে 2টা উঠালো, টিচারের পছন্দ হলো যে প্রথমটা ধরো একটা বাজে হয়েছে, মানে বাজে একটা বোন আসলো, ধরো আর্টিকুলেটেড হ্যান্ড আসলো, তো টিচার তোমাকে একটা দুটো কোশ্চেন করে বলো আচ্ছা হ্যান্ড রাখো, তুমি হিউমেরাস তুলো, তোমাকে হিউমেরাস থেকে কোশ্চেন করবো। এটা পুরোপুরি টিচারের উপর ডিপেন্ড করে। বাট নর্মালি 3টা বোনসই ধরা হয়। আমার মনে আছে আমার ভাইবার সময় আমাকে হেড নেক থেকে আমার জন্য ছিল ম্যান্ডিবল, থোরাক্স অ্যান্ড আপার লিম থেকে ছিল হিউমেরাস, অ্যান্ড অ্যাবডোমেন লোয়ার লিম থেকে ছিল হচ্ছে আর্টিকুলেটেড ফুট। আচ্ছা, এখন এগুলোর প্রতিটা থেকে আমি একটু একটু করে কথা বলি। তার আগে তোমাদেরকে কিছু বোনসের আইডিয়া দিইনি, সেটা হচ্ছে হেড নেক থেকে আমরা কি কি বোনস পড়বো। হেড নেকে অনেক বোনস আছে, প্রফে সবগুলো বোনস পড়তে হয় না। প্রফে কেন, আমরা ইভেন আইটিমের সময় আমরা সবগুলো বোনস পড়ি না। স্পেনয়েড একটা বোন, যেটা মনে হয় কখন প্রাইভেট মেডিকেলগুলো ছাড়া কোনো জায়গায় মনে হয় পড়ানো হয় না অত ভালো করে, একটু একটু ধরা হয়। মোস্টলি বেস অফ দ্য স্কাল থেকে কয়েকটা কোশ্চেন ধরা হয়, স্পেনয়েড বা টেম্পোরাল এই জিনিসগুলো, মানে শুধু বেস অফ দ্য স্কালই ধরা হয়, এছাড়া আলাদা করে না ধরানো হয় না। আচ্ছা, হেড নেক থেকে আমরা পড়বো হচ্ছে ফ্রন্টাল ইম্পর্টেন্ট, প্যারাইটাল ইম্পর্টেন্ট, অক্সিপিটাল, বেস অফ দ্য স্কাল, এই বোনসগুলো পারতেই হবে। আর হচ্ছে ম্যান্ডিবল, এই বোনসগুলোই ধরে। ম্যাক্সিলা বলো, টেম্পোরাল বলো, এগুলো না প্রফে আসলে ধরা হয় না। আর যদি তোমাকে ধরেও ফলে একদম সুপারফিশিয়াল কোশ্চেন করবে। সো সেই জিনিসগুলো তুমি পারবা। আর যদি না পারো, টিচার তোমাকে হিন্ট দিবে, ভয় পাওয়ার কিছু নেই যে আমাকে এত বাজে একটা জিনিস ধরছে আমি তো পারবো না, এরকম ধারণা রাখবা না। যদি তোমাকে একটা খুব কঠিন একটা জিনিস ধরেও ফেলে, আর হ্যাঁ ভালো কথা মনে পড়ছে, সেটা হচ্ছে টিচাররা যদি বলে একটা কোশ্চেন করলো, তুমি এটার অ্যান্সার জানো না, টিচারের মুখের উপরে কখনো বলবো না আমি জানি না, আমি পারি না। তুমি চুপ করে থাকো। যদি জিজ্ঞেস করে চুপ করে আসো কেন, তখন তো চুপ করে থাকা যাবে না, তখন বলতে পারো যে আমি মনে আসতেছে না।
একটু কি বলবা, কখনো টিচারদের মুখের উপর ডিরেক্টলি বলবা না যে ম্যাম এটা আমি পারি না। টিচাররা খুব মাইন্ড করে পারি না বলে, তুমি প্রফ দিতে আসছো তুমি কেন পারবা না, তাদের ধারণা এটা। সো তুমি চেষ্টা করবা যে তুমি চুপ করে থাকবা, নিচে তাকায় থাকো, তখন সে নিচ থেকেই তোমাকে হিন্ট দেবে। যেমন একটা পরীক্ষার ভাইভায় অবশ্যই তুমি এক্সটার্নাল বা ইন্টারনাল থেকে বেশি জানো না, যখন তুমি পারতে থাকবে তোমার কোশ্চেনও কঠিনের দিকে যাবে, তখন কঠিন কোশ্চেন যদি ধরে তুমি পারবা না, স্বাভাবিক। ইভেন আমার ভাইবা থেকে আমি 100% পারছি না, আমি সব পারি নাই, বেশিরভাগ কোশ্চেনই দেখা গেছে যে লাস্টের একটা দুটো কোশ্চেন আমি পারি নাই। তখন কি হচ্ছে, ম্যাডাম আমাকে হিন্ট দিছে, আমার স্যার আমাকে হিন্ট দিছে, সেই হিন্টগুলো ক্যাচ করে অ্যান্সার দিছি, তাতেই তারা খুশি ছিল। যেমন তোমাকে বলি, আচ্ছা আগে ওভারঅল একটা আইডিয়া দিয়ে নিই, সেটা হচ্ছে হেড নেক বা যে কোনো বনসি যদি আসে তাহলে আমরা কি করি, সবার আগে তোমাকে কিন্তু ম্যাডাম হাতে তুলে দিবে না, তোমার সামনে 3টা ট্রে থাকবে এবং 3টা ট্রে থেকে উঠাতে হবে। তো টিচার বললো যে তুমি হচ্ছে ম্যান্ডিবল উঠাও, তো তুমি খুঁজে ম্যান্ডিবলটা উঠালা, বা তারপর তোমাকে বললো থোরাক্সের পার্ট থেকে যে তুমি হিউমেরাস উঠাও। টিচাররা কখন বলে দেয় না রাইট হিউমেরাস উঠাও, লেফট হিউমেরাস উঠাও, তারা বলে হিউমেরাস উঠাও। তুমি হিউমেরাসটা উঠালা, সাপোজ এটা একটা হিউমেরাস, তখন তুমি হিউমেরাসটা দেখবা, সবার ফার্স্টে ধরে ফেলবা না, দেখবা যেটা লেফটের নাকি রাইটের, সময় নিয়ে দেখবা, তারপর দেখলা যেটা রাইট সাইডের। রাইট সাইডের বোন আমরা কোন হাতে ধরি, রাইট হ্যান্ড নাকি লেফট হ্যান্ড, বলো। রাইট হ্যান্ড দিয়ে ধরি, তাহলে রাইট সাইডের যত বোনস আছে চেষ্টা করবো রাইট হ্যান্ড দিয়ে ধরার। এই যে হিউমেরাসের শ্যাফটটাকে এভাবে ধরে দাঁড়া করাবা, ঠিক আছে। ফিমার, আমরা জানি ফিমারে আমরা কিভাবে করি, মানে অ্যানাটমিক্যাল পজিশন টেবিলের উপর রেখে তুমি সুন্দর করে ধরতে পারবা অবলিকলি, বাট টেবিলের উপরে মাস দাঁড় করাবা ফিমারকে, কারণ টিচারকে তোমার জানাতে হবে যে আমি জানি যে ফিমারকে টেবিলের উপরে দাঁড় করাতে হয়। ফার্স্ট রিপ, তুমি জানো যে তোমার সাইড আইডেন্টিফিকেশনের জন্য তোমার টেবিলের উপরে রাখতে হয়, তুমি টেবিলের উপরে রাখবা, আবার ঘুরাই দেখবা সাইড আইডেন্টিফিকেশনের জন্য। এতে কি হবে, টিচার বুঝে যাবে যে তুমি এটা জানো, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল লেফট রাইটের কথা। তো এরপর বোনসটা ধরবা, টিচার তোমাকে বলবে না বলো অ্যানাটমিক্যাল পয়েন্টস বলো, কখনোই বলবে না, তুমি এটা ধরে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলা শুরু করে দেবা, নিজের মতো করে সুন্দর করে স্মার্টলি অ্যান্ড বোল্ডলি তুমি অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলবা। অ্যান্ড যখন বলবা, তোমাদের তো মার্কস থাকে, চেষ্টা করবা একটু জোরে বলার। আমার মনে হচ্ছে আমি যখন ভাইবা দিছি আমার পুরো রুমের সবাই শুনতে পাইছে, বিকজ আমি যখন অ্যান্সার দিতাম আমি ক্লিয়ারলি দিতাম, যেটা পারি সেটা তো বলতে কোনো সমস্যা নেই, ক্লিয়ারলি বলবা, আর যেটা পারো না চুপ করে থাকো, বাট মিন করে অ্যান্সার দেওয়া এই কাজগুলো করবা না, টিচার খুবই অপছন্দ করে। তাহলে ভাইবাতে তুমি যত বেশি স্মার্ট থাকবা তত ভালো। অনেকে আবার বলে বেশি স্মার্টনেস দেখালে টিচারের রাগ হয়, আমি এখন পর্যন্ত ফেস করিনি যে বেশি স্মার্টনেস কি, তুমি নর্মালি অ্যান্সার দিবা, যেটা তুমি পারো সেটা তুমি নর্মালি বলবা। আচ্ছা, যেটা বলছিলাম, তারপর অ্যানাটমিক্যাল পয়েন্টস বললাম, তারপর টিচার তোমাকে সুপারফিশিয়াল কিছু কোশ্চেন করবে। এখান থেকে জেনারেল অ্যানাটমি আছে, জেনারেল অ্যানাটমি কিছু কোশ্চেন তোমাকে করবে বোনস রিলেটেড, যেমন এটা কি টাইপের বোন, তুমি বললা এটা লং বোন, তখন তোমাকে এটার বাইরে চলে যেতে পারে, কারণ প্রফে সবসময় রিলেটেড কোশ্চেন হয়, তুমি বইয়ে যেভাবে পড়ছো হুবহু বইয়ের মতো কোশ্চেন তোমাকে ধরবে না। তুমি বললা এটা একটা হিউমেরাস, তখন বললো কি টাইপের বোন, বললা তুমি লং বোন, তখন বললে কি টাইপের লং বোন, তখন তুমি বললা ম্যাম এটা টিপিক্যাল লং বোন, তখন জিজ্ঞেস করবে যে আর কি কি লং বোন হতে পারে, তুমি বললা মিনিয়েচার লং বোন হতে পারে, মডিফাইড লং বোন হতে পারে। তো টিচার তুমি জিজ্ঞেস করলো আচ্ছা তাহলে তুমি একটা মডিফাইড লং বোনের এক্সাম্পল দাও, তো তুমি ক্লাভিকুলার এক্সাম্পল দিলা। তো এইরকম ভাবে তোমার কোশ্চেনগুলো আগাবে। এটা বলার পর তারপর তোমাকে টিচার ধরো দেখায় বলো, রেডিয়াল গ্রুপ দেখায় বলো এখানে কি থাকে, বা তোমাকে বাইসিপিটাল গ্রুপ দেখায় বলো এখানে কি থাকে। যেমন আমার যখন হিউমারাস ছিল আমাকে সেম ভাবে কোশ্চেনগুলো আগাইছে, বাইসিপিটাল গ্রুপ দেখায়, স্যার জিজ্ঞেস করছে এই গ্রুপে কি কি পাস করে, তো আমি বললাম, বলার পর স্যার জিজ্ঞেস করছে আচ্ছা এই 3টা মাসেলের অরিজিন ইনসার্শন বলো, এই 3টাও বললাম। যখন আমি এই 3টাও পারছি তখন কোশ্চেন আর একটু হার্ডের দিকে গেছে, তখন বলছে আচ্ছা এই 3টা মাসেলের নার্ভ সাপ্লাই বলো, আচ্ছা নার্ভ সাপ্লাই বললাম, নার্ভ সাপ্লাই বলার পর বললো এগুলো রুট ভ্যালু বলো, তখন রুট ভ্যালু বললাম। তারপর বললো এরা ব্র্যাকিয়াল প্লেক্সাসের কোন জায়গা থেকে আসে, তখন সে স্যার প্লেক্সাসে চলে গেল, প্লেক্সাস থেকে কিছু সুপারফিশিয়াল কোশ্চেন ধরলেন, তারপর বললো আচ্ছা ঠিক আছে হিউমেরাসটা তুমি এখন না। আরেকটু দুটো কোশ্চেন ছিল ইম্পর্টেন্ট, সেটা ছিল হচ্ছে হিউমেরাসের, তারপর জিজ্ঞেস করলো হচ্ছে গ্রোয়িং এন্ড কোনটা। তো আমরা তো একটা জানি যে টুয়ার্ডস দ্য এলবো আই গো, ফ্রম দ্য নি আই ফ্লি, তো এই সূত্র অনুযায়ী গ্রোয়িং এন্ড বললাম। তারপর বললো যে একটা লং বনের পার্টস বলো, যখনই তুমি পরীক্ষা ভালো দিবা তোমাকে এই কোশ্চেনটা ধরবেই, সেটা হচ্ছে একটা লং বোনের কি কি পার্টস থাকে, তখন তোমার লং বোনের পার্টসগুলো বলতে হবে। বলার পর আস্তে আস্তে কোশ্চেন আসলো ল অফ অসিফিকেশন নিয়ে, তো আমি বললাম যে ম্যাম এটাকে ল অফ অসিফিকেশন বলে, তখন সে আমাকে কোশ্চেন করলো ল অফ অসিফিকেশনকে ভায়োলেট করে কোন বোনস, একটা বোনস আছে যে ল অফ অসিফিকেশনকে ভায়োলেট করে কোনটা, আমি বললাম ফিবুলা। তখনই ম্যাডাম খুশি যে আমি ফিবুলা এটা বলতে পারছি, কারণ প্রফে কিন্তু ফিবুলা ধরা হয় না, তো এই জন্য ফিবুলাটা কেউ পড়ে না। তো আমি তোমাদেরকে বলবো যদি ফিবুলা একদমই না পড়ো, অ্যাটলিস্ট ফিবুলার অসিফিকেশন পার্টটা পড়বা, কারণ এটা ল অফ অসিফিকেশনকে ভায়োলেট করে। সো অসিফিকেশন পার্টটা একটু পড়ে নিবা।
এখন আমি যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো ফার্স্ট ইয়ারের, তখন আমার অসিফিকেশনে অনেক কোশ্চেন ছিল যে অসিফিকেশন কি পড়বো না, অসিফিকেশন এত অসিফিকেশন তো মনে থাকে না, কি করব। তো চেষ্টা করবা অসিফিকেশন সবগুলোর পড়ার কোনো দরকার নেই, সময়ও পড়ার কোনো দরকার নেই। আমি যেটা বললাম ফিবুলার অসিফিকেশনটা পড়বা, যেহেতু এটা ভায়োলেট করতেছে একটা জিনিসকে। আর ফিমার, হিউমেরাস আর হচ্ছে তোমার ভার্টেব্রা, এদের হচ্ছে যদি একদমই মনে রাখতে না পারো সময় টময় বাদ, শুধুমাত্র সেন্টারগুলো মনে রাখতে পারছো, কোন জায়গার জন্য কয়টা সেন্টার আছে। যেমন ফিমারের শ্যাফটের জন্য একটা সেন্টার আছে, হেডের জন্য 3টা সেন্টার আছে। ফিমারটা পড়ে দেখো, খুব বেশি কঠিন কিন্তু না, ইজি। তাহলে তুমি জাস্ট ফিমার, হিউমেরাস এগুলোর অসিফিকেশন সেন্টার পড়তে পারো। এখন তুমি যদি আর্টিকুলেটেড ফুটের অসিফিকেশন সেন্টার পড়তে যাও, তোমার মাথা খারাপ হয়ে যাবে। সো এমন জিনিস আমরা কেন বলবো যেটা আমার মাথা খারাপ হবে এবং ধরার চান্সেসও খুবই কম। তাহলে অসিফিকেশন থেকে এই কয়েকটা জিনিসই ধরে, পার্টসগুলো ধরে, অসিফিকেশন কি জিনিস, আর হচ্ছে যে কোনটা ভায়োলেট করে এটা ধরতে পারে, আর হচ্ছে মেটাফাইসিস থেকে ধরতে পারে তোমাকে মেটাফাইসিস কি, ডায়াফাইসিস কি, এই কয়েকটা পার্টস যদি পড়ো তাইলেই হয়। আচ্ছা, এটা গেল হচ্ছে হিউমেরাস নিয়ে বললাম। আর যেটা ছিল আমার হেড নেক থেকে ছিল ম্যান্ডিবল। আমার মনে আছে ম্যান্ডিবল থেকে আমি যখন কোশ্চেন ধরা হলো পারতেছি সবই মোটামুটি পারতেছি, হঠাৎ করে এক্সটার্নাল ম্যাডাম কোশ্চেন করা শুরু করলো। তো সে আমাকে কোশ্চেন করলো মেল অ্যান্ড ফিমেল ম্যান্ডিবলের পার্থক্য বলো। তো এই কোশ্চেনটা আমি আসলে কখনোই এর আগে শুনি নাই, বিকজ আমি হচ্ছে দত্ত পড়তাম, দত্ততে মেল ফিমেল ম্যান্ডিবলের পার্থক্য আমি পাই নাই। মেল ফিমেলে অনেক জায়গায় আমরা পার্থক্য পাই, যেমন আমরা পেলভিসে পাই, তারপর আমরা ফ্রন্টাল বোনে পাই, প্যারাইটালে কিছু পার্থক্য আছে, কিন্তু আমি কখনোই না এই যে যেটা বললাম ম্যান্ডিবলে এরকম পার্থক্য হচ্ছে আমি কখনোই পাই নাই। তো আমি না চুপ করে দাঁড়ায় আসি, তো এখন পারি না বলবো ম্যাডামকে, তো আমি না চুপ করে দাঁড়ায় আসি। তো আমার স্যারও বুঝতেছে যে আমি এটা পারি না। তো তখন না ম্যাডাম আমাকে হিন্ট দিচ্ছে, এইভাবে করে হিন্ট দিচ্ছে। তো আমি তো অবাক যে ম্যাডাম আমাকে পরীক্ষার মধ্যে ভিক্টরি সাইন কেন দেখাচ্ছে। ম্যাডাম বলে এটা কি, তা আমি তো বুঝতেছি না, একদম চুপ। তো ম্যাডাম বারবার জিজ্ঞেস করছে এটা কি জিনিস। পরে আমি ম্যাডামকে বলছি ম্যাডামের 2টা আঙ্গুল। সো ম্যাডাম তখন বুঝেই গেছে যে আমার কোনো আইডিয়া নাই এই সম্পর্কে। তো ম্যাডাম বলছে যে মেল আর ফিমেল, একজন একটা ভি শেপ, একজন একটা ইউ শেপ, বলো কার কোনটা। তখন আমি একটু চুপ করে থাকবো, তো আমি বললাম ম্যাম ফিমেলে হচ্ছে ভি শেপ, মেলে হচ্ছে ইউ শেপ, লেগে গেছে আর কি। ম্যাডাম বলছে, আমি বলে দিছি, হয়ে গেছে। তারপর জিজ্ঞেস করলো যে এটা কি, আমি বললাম অ্যাঙ্গেল, ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল। তো বললো যে এই অ্যাঙ্গেলে ছেলেদেরটা কেমন হয়, মেয়েদেরটা কেমন হয়। তো আমি যেহেতু জীবনেও পড়ি নাই, আমি এটা আসলে পারি না এই মুহূর্তে। তো একটা পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য তোমার সব কোশ্চেন পারতে হবে এমন না, তুমি তোমার কমন কোশ্চেনগুলো পারবা, এরপর যখন কঠিন কোশ্চেন ডেভেলপ করবে তখন তুমি হিন্টগুলো ক্যাচ করার চেষ্টা করবা। আর যদি হিন্টটা না পারো তাহলে আসলে কিছু করে নেই, ম্যাডামরাই বলে দেয়। তো ম্যাডাম তখন আমাকে বলে দিল মেলেরটা হচ্ছে ইভার্টেড আর ফিমেলেরটা হচ্ছে ইনভার্টেড। তো এই জিনিস আমি যখন 3rd ইয়ারে উঠলাম, ফরেন্সিক পড়লাম, তখন দেখলাম ফরেন্সিকে হচ্ছে এই জিনিস আছে, মেল ফিমেল ম্যান্ডিবলের পার্থক্য। তো অ্যানাটমিতে তো এই জিনিস নাই। এটাই তোমাদেরকে আমি বোঝানোর জন্য কথাটা বললাম যে যখন তুমি ভালোভাবে পারবা, অনেক ভালো অ্যান্সার দিচ্ছ, অ্যানাটমি সব কোশ্চেনের অ্যান্সার তুমি পারতেছো, তখন কোশ্চেন তোমার অ্যানাটমির বাইরে চলে যাবে। কারণ তারা তো ডাক্তার হয়ে গেছে, তারা তো অনেক বেশি জানে, প্লাস তারা অ্যানাটমিতে অনেক বেশি পড়ছে, আমাদের থেকে অনেক বেশি জানেন তারা, তখন তারা বাইরে থেকেও কোশ্চেন করতে পারে। বাট ওই টাইমে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, বা একটা কোশ্চেন আমি পারি নাই, পরের কোশ্চেন আমি ঘাবড়ে যাই, পরেরটাও পারলাম না। যেমন আমি ম্যান্ডিবলের লাস্ট কোশ্চেন পারি নাই, তো কি হয়েছে, সব কোশ্চেন পারতে হবে এমন তো না। ঠিক আছে, পারি নাই, ম্যাডাম আমাকে পড়াই দিছে, পরে বলছে হিউমেরাস থেকে আবার আমি সব কোশ্চেন পারছি। তাহলে একটা জায়গায় যদি তুমি না পারো, সেখানে ভয় পেয়ে ঘাবড়ায় যে আর পরের পরীক্ষাটা খারাপ করার কোনো মানে হয় না। পরেরটা সুন্দর করে এক্সাম দিতে, পরের পরীক্ষাগুলো পরের কোশ্চেনগুলোর ভালোভাবে অ্যান্সার দিতে হয়। আচ্ছা, এরপরে গেল হিউমেরাস পড়ার পরে আমাকে নেক্সট কোশ্চেন যেটা আসলো, সেটা ছিল আর্টিকুলেটেড ফুড নিয়ে। তো ভালো আর্টিকুলেটেড ফুড উঠানোর পর আর্টিকুলেটেড ফুড আসলে কেউই ভালো করে পড়ে কিনা আমি জানি না, আমি অত ভালো পারতাম না, কিন্তু প্রফে দেখা গেল যে আমার আর্টিকুলেটেড ফুডই উঠলো। কার্ডেই ছিল আর্টিকুলেটেড ফুড, একটা বাজে কার্ডই ছিল। সেটাই একজন কমেন্ট করেছিল, আমি সেটার অ্যান্সার একটু দিই। আগের পোস্টে একজন কমেন্ট করেছিল যে আপু যেসব বোনের সাইড ডিটারমিনেশন সেগুলো টেবিলে রেখে একবার দেখবো। অবশ্যই না, সব বোনসের কেন দেখবা, শুধুমাত্র ফার্স্ট রিব, আমি বলছি ফার্স্ট রিব বোনস টেবিলে রেখে দেখতে হয়, যেগুলো টেবিলে রেখে দেখতে হয় সেগুলো টেবিলে রাখবা। যেমন ফার্স্ট রিব টেবিলে রেখে দেখতে হয়, তুমি ফার্স্ট রিবটা টেবিলে রেখে দেখবা। তারপর ধরো যেমন হিপবোন আমরা সাইড ডিটারমিনেশন করি বা পজিশনিং করি হচ্ছে টেবিলের কর্নারে লাগে, তো সেটা টেবিলে লাগাবা। তারপর হচ্ছে তোমার ফিমার টেবিলে দাঁড় করাতে হয় অবলিকিটি দেখার জন্য, তো সেটা রাখবা। যেটা দরকার সেটা রাখবা। তুমি যদি পরে ধরো প্যারাইটালে তুমি টেবিলের উপরে রাখলা, তাহলে কি হবে? যেটা শুধু দরকার শুধুমাত্র সেটা করবা, যেটা দরকার নেই সেটা করবা না। এগুলো তো আমাদের সেই ফার্স্ট ইয়ার থেকে শিখাই দেওয়া হচ্ছে যে কোনটা কিভাবে আমরা সাইড ডিটারমিনেশন করি। তারপর যে আমাদের 12th রিবদের কি হয়, যে নিচের দিকে ফেস করে থাকবে অ্যাঙ্গেলটা, উপরের দিকে ফেস করে থাকলে হবে না। তো যেগুলো দরকার সেগুলো তুমি দেখবা, সব কিছু তো করলে হবে না।
আচ্ছা, একজন কমেন্ট করেছিল খালিদ হোসেন, আপু বেস অফ দ্য স্কাল থেকে কি ফোরামেনোলজি ছাড়া আর কিছু ধরে ভাইভাতে? না, মোস্টলি ফোরামেনগুলাই ধরে। যদি তুমি ফোরামেনগুলো খুব ভালোভাবে পারো তখন তোমাকে হচ্ছে কিছু স্পেনার্ডের কিছু পার্ট দেখায়, পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় থাকে এটা জিজ্ঞেস করতে পারে, এই কমেন্টটা মানে এই জায়গাটা জিজ্ঞেস করতে পারে। তারপর হচ্ছে কিছু এছাড়া না আসলে ফোরামেনই ধরে, ফোরামেন ছাড়া খুব একটা জিনিস ধরে না। আচ্ছা হ্যাঁ ধরে, সেটা হচ্ছে তোমার বিভিন্ন যেমন ব্রেনের পার্ট কোথায়, কোন জায়গাটার সাথে কোন জায়গাটা সেরেবেলাম থাকে, কোন জায়গাটা সেরেব্রামের সাথে রিলেটেড, এইরকম কিছু কোশ্চেন ধরতে পারে। এছাড়া তেমন কোনো মেইনলি ফোরামেনটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, তারপর একজন কোশ্চেন লাইফ শেষ নাকি? সরি ভাইয়া, লাইফটা আসলে ওই টাইমে কেন এই ইন্টারাপশনটা হলো আমি জানি না, হঠাৎ করে ইন্টারাপশনটা হয়েছিল। দেখ আপু, হার্ড পার্টে টোটাল কয়টা বোনস ভাই নেওয়া হয়? আচ্ছা, আমি ফার্স্টেই বলেছি যে 3টে ট্রে থাকে, 3টে ট্রে থেকে তোমাকে প্রতি ট্রে থেকে একটা একটা করে ওঠাতে বলা হবে, তখন একটা একটা করে নিতে পারো। আর মাঝে মাঝে হয় যে তোমার বোনসটা খুব বাজে বলো, তখন টিচার চাইলে তোমাকে বলতে পারে যে তুমি অন্য একটা নাও। যেমন তোমার আর্টিকুলেটেড হ্যান্ড পড়লো, তুমি আর্টিকুলেটেড হ্যান্ডটা একটু একটা দুটো কোশ্চেন ধরে স্যার বললো আচ্ছা তুমি এটা রাখো, তুমি হিউমেরাস উঠাও, হিউমেরাস থেকে তখন কোশ্চেন করলো এভাবে, তখন তুমি বলতে পারো যে আমাকে 4টা বোনস উঠেছে। বাট ইউজুয়ালি 3টা বোনসই উঠানো হয় এবং 3টা থেকেই মোস্ট অফ দ্য কোশ্চেন করা হয়। আচ্ছা আপু, আমাদের সব কার্ড, আচ্ছা নাজমুল হোসেন কমেন্ট করেছে যে আপু আমাদের সব কার্ড শেষ বাট কিছুই পড়া হয় না, এখান থেকে কীভাবে পড়বো? ফার্স্ট ইয়ার নিয়ে আমরা আলাদা লাইভ সেশন নিব, আমরা ফার্স্ট ইয়ারকে তখন জানাই দেবো যে ফার্স্ট ইয়ার কীভাবে পড়বে। আপাতত এই লাইভটা শুধুমাত্র প্রফের ক্যান্ডিডেটদের জন্যই। আচ্ছা, আর কোনো আপু বেস অফ দ্য স্কাল? আচ্ছা, তাহলে কমেন্টের অ্যান্সার আমরা মোটামুটি দিয়ে দিয়েছি। এখানে অনেকে কমেন্ট করছে আমরা ফেসবুকের বেরোতে ব্যবস্থা নিচ্ছি, আসলেই ব্যবস্থা নেওয়া উচিত, হঠাৎ করে আমাকে লাইফ থেকে বের করে দিয়েছে। আচ্ছা যাই হোক, আমি যেটাই ছিলাম যে আমার পড়লো হচ্ছে আর্টিকুলেটেড ফুড, তখন আর্টিকুলেটেড ফুড থেকে বোনসের নামটাম জিজ্ঞেস করছে অ্যান্ড তারপর আর্চগুলো নিয়ে কোশ্চেন করা হয়েছে, যে লঙ্গিটিউডিনাল আর্চ, ট্রান্সফারেন্স আর্চ, এগুলো থেকে আমাকে অনেক অনেক কোশ্চেন করছে ম্যাডাম, অনেক কিছু প্যাচাইছে। তো আমি সবাইকে বলবো যে তোমরা আর্চ অফ দ্য ফুড বইয়ের লাস্টের দিকে আছে, কিন্তু চেষ্টা করবো আর্চ অফ দ্য ফুডটা ভালো করে পড়ার। কেউ আমরা অত ভালোভাবে পড়ি না, বাট এই আর্চ অফ দ্য ফুডটা একটু ভালো করে পড়ে নিও। আর যেসব বোনস আছে বাকি আমি বলতেছিলাম যে কোনটা থেকে কোনটা লাগে, হেডনেকটা বলা হয়েছে, থোরাক্সটা বলা হয়নি। থোরাক্স থেকে স্টারনাম, টিপিক্যাল রিবস মাস্ট পড়তে হবে। অ্যাটিপিক্যালের মধ্যে ফার্স্ট রিব খুব ইম্পর্টেন্ট, 12 রিবটা মাঝে মাঝে ধরে, 10, 11 এগুলো আসলে ধরা হয় না, রেয়ারলি 2 ধরা হয়। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিব, সেটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেনের কন্টেন্ট। তোমার যদি ভার্টিব্রা ধরে, এখানে হচ্ছে থোরাসিক ভার্টিব্রা ধরতে পারে, লাম্বার ভার্টিব্রা ধরতে পারে। তো ভার্টিব্রাল ফোরামেনের কন্টেন্ট তোমাকে জিজ্ঞেস করবে, শুধু স্পাইনাল কর্ড বলবা না, সুন্দর করে বলবা। ওই যে ফার্স্টে বললাম না যে সুন্দর করে বলা একটা আর্ট, তাহলে সুন্দর করে বলবা যে ভার্টিব্রাল ফোরামেনে কি থাকে, ভার্টিব্রাল ফোরামেন বা ভার্টিব্রাল ক্যানাল দিয়ে কি পাস করে, বলবা স্পাইনাল কর্ড উইথ মেনিনজাস, এটা সবার আগে বলতে হবে। তারপর কি বলবা, তারপর বলবো ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, এটা তোমাদের রিটেনেও আসছে। সো এটা যখন বলবা টিচার খুশি হবে, বা তোমাকে এটা থেকে আরো 2-4টা কোশ্চেন করতেও পারে। তারপর কি বলবা, রুটস অফ দ্য স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভের অনেকগুলো পার্ট আছে না, রুটস আছে একটা, ট্রাঙ্ক আছে, তারপর হচ্ছে র্যামাই আছে। তো রুটস যেই পার্টটা সেটা কিন্তু এই ক্যানাল দিয়ে বের হয়, সো রুটস অফ দ্য স্পাইনাল নার্ভ বলবা। এরপরে যদি টিচার শুনতে চায় তখন স্পাইনাল আর্টারিজ বলবা, আর হচ্ছে সেরেব্রাল স্পাইনাল ফ্লুইডের কথা বলতে পারো। তো এই পয়েন্টগুলো যখন এতগুলো পয়েন্ট তুমি এত সুন্দর করে বলবা, টিচারের ধারণা হয়ে যাবে যে তুমি ভালো। শুধু স্পাইনাল কর্ড বলে ওকে ঠিক আছে, শুধু স্পাইনাল কর্ডটা যে জিজ্ঞেস করবে আর কিছু কি নাই, অনেক হতাশ হয়ে জিজ্ঞেস করবে। তো চেষ্টা করবা যখনই অ্যান্সার দিবা একটু সুন্দর করে গুছায় অ্যান্সার দেওয়া। আচ্ছা, বোনস থেকে আমি আর তেমন কিছু বলতে যাচ্ছি না, যা যা বোনস আছে তা তোমরা পারবা। ইনফ্লেক্স থেকে হচ্ছে ফিমার, টিবিয়া, ফিবুলা কাউকেই ধরে না, হিপ বোনটা মাঝে মাঝে ধরে, আর পেলভিসটা খুব ইম্পর্টেন্ট, মেল ফিমেল পেলভিসের ডিফারেন্সটা ধরেই। স্যাক্রাম ধরে, স্যাক্রামের রিলেশন ধরে, যে রেকটামের কতটুকু এক্সটেন্ড করে, এই জিনিসগুলো ধরা হয়। আর আর্টিকুলেট তো ফুড তো বললামই, বোনসগুলো চিনাতে হয়। আর হচ্ছে কি কি তোমার লাগে, মানে কি কি আর্চ আছে, আর্চগুলোর ফাংশন, আর্চটা একটু ভালো করে পড়ো। আমি সবাইকেই বলবো, কারণ আমি নিজে অত ভালোভাবে এই জায়গা থেকে অ্যান্সার করতে পারি না, তো মনে একটা দুঃখ আছে। তো আমি চাই আমার জুনিয়ররা সবাই যেন এটা ভালো করে পারে। আচ্ছা, এখন আসি হিস্টোলজি। হিস্টোলজিতে একদম বেসিক কোশ্চেনই সবাইকে করে, তোমার কার্ডে যা উঠবে তোমাকে সেখান থেকেই কোশ্চেন করা হবে। যেমন অনেক তোমার লিম্ফেটিক সিস্টেম থেকে কোশ্চেন করতে পারে, মানে যদি হিস্টোলজি থেকে বলতেছি না, এজ এ জেনারেল অ্যান্ড হিস্টোলজি একসাথে বলছি। লিম্ফেটিক সিস্টেম থেকে কোশ্চেন করতে পারে যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান কি, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কি, প্রাইমারিগুলোকে কেন প্রাইমারি বলা হয়। তারপর হচ্ছে হিস্টোলজি থেকে তারপর বেসিক কিছু টিস্যু, তারপর তোমার এপিথেলিয়াল টিস্যু টাইপস, তারপর হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, খুব খুব ইম্পর্টেন্ট, 5-6টা পয়েন্ট আছে, সবগুলো পয়েন্ট বলতে হবে, টিচারদের সবগুলো পয়েন্ট মুখস্থ। তারপর আরেকটা আছে হচ্ছে লুজ কানেক্টিভ টিস্যুর কম্পোনেন্টস, তার মধ্যে একটা হচ্ছে প্লাজমা সেল, এটা টিচাররা জিজ্ঞেস করে।
এটা টিচাররা জিজ্ঞেস করে কি প্লাজমা সেল হচ্ছে নিউক্লিয়াসটা জিজ্ঞেস করে যে প্লাজমা সেলের নিউক্লিয়াসটা কই থাকে, এক্সেন্ট্রিক্যালি থাকে, মানে এক সাইডে থাকে। তারপর জিজ্ঞেস করে এটা দেখতে কী রকম, কার্ট হুইল শেপ। এটা ধরবেই, তোমাকে না ধরলেও তোমার ফ্রেন্ডকে ধরবে যে প্লাজমা সেলের নিউক্লিয়াসটা দেখতে কী রকম। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে আরও কিছু কোশ্চেন ধরে, যেমন কোলাজেন ফাইবার। আমার সময় আমার কার্ডে কোলাজেন ফাইবার ছিল, তো কোলাজেন ফাইবার ধরছে। অনেকগুলো কোলাজেন ফাইবার থাকে, তো সবগুলো যদি মনে নাও থাকে অ্যাটলিস্ট কয়েকটা বলবা, যে বেসমেন্ট মেমব্রেনে কোনটা থাকে, বোনসে কোনটা থাকে, কার্টিলেজে কোনটা থাকে। সো ইম্পর্টেন্ট কয়টা যেন বলতে পারো। আচ্ছা, সারা বণিক কমেন্ট করেছে যে আপু ইন্টারনাল ভার্টেব্রাল ভেনাস প্লেক্সাস থেকে কি ডিটেলস ধরতে পারে? আমাদের সময় পর্যন্ত খুব বেশি ডিটেলস ধরা হতো না, কারণ আমাদের সময় এটা ইম্পর্টেন্ট ছিল না। কিন্তু তোমাদের যেহেতু রিটেনে আসছে, সো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা একটু শিখে নিবা যে এটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, এটা ট্রিবিউটারি কি, এটা কোথায় ড্রেন করতেছে, এই কয়েকটা জিনিস তোমরা একটু শিখে নিবা ইন্টারনাল ভার্টেব্রাল ভেনাস প্লেক্সাস থেকে। আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছে রবিউল আওয়াল সাগর যে আপু অ্যাবডোমেনে অনেকগুলা বিচ্ছিরি রিলেশন আছে, ওগুলা সব কি লাগবে? আচ্ছা, অ্যাবডোমেনের অনেকগুলো বিচ্ছিরি রিলেশন তুমি বলতে চাচ্ছ সফট পার্টের কোশ্চেন। সফট পার্টেরটা আমরা সফট পার্টের মানে প্রিপারেশনের সময় বলবো, সম্ভবত কালকেই নেওয়া হবে ক্লাসটা, তোমাদেরকে জানাই দেওয়া হবে কবে ক্লাস নিব। রিলেশন সবগুলো লাগে না, শুধু ইম্পর্টেন্ট রিলেশনগুলো লাগে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের হিস্টোলজি নিয়ে কথাবার্তা। হিস্টোলজি থেকে কার্ডের কোশ্চেনই মোস্টলি ধরে, খুব কঠিন কোশ্চেন ধরে না, যা যা ধরে সব পারবা, বিশ্বাস করো সব পারবা। আর ধরে হচ্ছে আর্টারি টাইপস ধরে, এগুলো তো যা বই আছে, জেনারেল অ্যানাটমির বইটা আছে না, ওই বইটা খুলে কিছু জিনিস পড়বা। আমাকে একটা সুন্দর কোশ্চেন করছিল উত্তম স্যার, সেটা হচ্ছে লিমফেটিক ভেসেলসের পিকুলারিটিস। এই কোশ্চেনটা সবাই একটু কষ্ট করে পড়ে নিবা, ঠিক আছে? আর বেশি সময় নিব না, 1 ঘন্টা ধরে কথা বলতেছি, খেয়ালও করিনি যে এতক্ষণ ধরে কথা বলতেছি। তো সবাইকে আমি বেস্ট অফ লাক জানিয়ে লাইভ আজকে এখানেই শেষ করব। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা এখনই করতে পারো, আর যদি এরপরও কোনো প্রশ্ন থাকে তোমাদের অ্যানাটমি নিয়ে একটা পোস্ট দিয়ে দিব আমরা, সেই পোস্টে তোমরা তোমাদের সকল প্রশ্ন করতে পারো, চেষ্টা করবো তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার দিয়ে দেওয়ার। আর যদি আমি না দিই, আমাদের আদার যে মডারেটর আছে তারা কেউ না কেউ তোমাদের প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবেন। ওকে, তাহলে আমি আর 1 মিনিট সময় নিব, ওয়েট করবো সবার প্রশ্নের জন্য, তারপর আমি আল্লাহ হাফেজ। আচ্ছা, এখন মেনশন করছো এখন? আচ্ছা, তাও পরে তো দেখতে পারবে আর কি কোশ্চেন। তোমরা প্রশ্ন, তোমাদের অনেক প্রশ্ন হবে, পড়তে যখন বসবা তখন অনেক প্রশ্ন আসবে মাথায়, তখন সেই প্রশ্নগুলো আমাদের গ্রুপে করে দিও, আমরা সেগুলোর অ্যান্সার দিয়ে দেবো। আর ইভেন ভাইবা নেওয়ার সময় অনেক প্রশ্ন আসবে, যেগুলো দেখবা এগুলো তো জীবনেও শুনি নাই, মা এগুলো ধরতেছে, এত কঠিন কোশ্চেন ধরতেছে। সবগুলো তো কঠিন না, একটা দুটো কোশ্চেন তো কঠিন ধরবেই। তো ওই কোশ্চেনগুলো একটু শিখে নিবা, শুনে নিবা। আর ভাইবা কোশ্চেন কিন্তু রিপিট হয়, তাই অবশ্যই পুরাতন মানে আগের দিনের স্টুডেন্টদের কোশ্চেনগুলো শুনবা তোমরা। গার্ডেল দিয়ে কি ধরে আপু? আচ্ছা, গার্ডেল দিয়ে তেমন কিছুই ধরে না। গার্ডেল কি ফর্ম, মানে তোমার 2টা গার্ডেল আছে, একটা পেক্টোরাল আর একটা হচ্ছে পেলভিক। পেক্টোরাল গার্ডেল কি দিয়ে ফর্ম হয়, পেলভিক গার্ডেল কি দিয়ে ফর্ম হয়, দ্যাটস ইট। এখান থেকে আর তেমন কোনো কোশ্চেন নেই। আচ্ছা, ভালো কথা, ভাইবা হার্ড পার্টে 2টা কোশ্চেন ধরে, সেটা হচ্ছে তোমার ওয়েট ট্রান্সমিশনটা ধরে, যে তোমার হাতে তুমি একটা বস্তু ধরে আসো, এটার ওয়েট কিভাবে ট্রান্সপোর্ট হবে পুরো বডি দিয়ে, এটা তোমার জিজ্ঞেস করবে। ক্ল্যাভিকেল কিন্তু ওয়েট ট্রান্সমিশন করে, ক্ল্যাভিকেল দিয়ে যায়। সবার আগে কী হয়, হাত দিয়ে যখন ধরো রেডিয়াস আলনা দিয়ে যাবে, তারপর হিউমারাসে যাবে, হিউমারাসের পর ক্ল্যাভিকেলে যাবে, তারপর হচ্ছে ভার্টেব্রাল কলাম দিয়ে যাবে, ফিমারে আসবে, ফিমারে আসে আবার টিবিয়া দিয়ে যাবে, টিবিয়া দিয়ে যাওয়ার পর হচ্ছে টোতে যাবে, টোতে গিয়ে ক্যালকেনিয়ামে যাবে। 80%, 10%, হ্যাঁ 80%, 15% দিয়ে যাবে গ্রেড টো দিয়ে, আর 5% যাবে তোমার ফিফথ মেটাটার্সাল দিয়ে, ফিফথ মেটাটার্সাল হেড দিয়ে। তো এইরকম কয়েকটা জিনিস শিখে নিবা, যে ওয়েট ট্রান্সমিশনটা কীভাবে হচ্ছে, তারপর হচ্ছে পুরা বডির আর্টেরিয়াল সাপ্লাই, যেমন তোমাকে বলবে হাতের এই আঙ্গুল থেকে শুরু করে পুরা তুমি হার্টে ব্লাড নাও, তাহলে পুরা ভেনাস ড্রেনেজটা বলতে হবে। আবার বলবে হার্ট থেকে এই পর্যন্ত পুরাটারই বলো, ব্লাড সাপ্লাই বলো। তো এই কোশ্চেনগুলো ইউজুয়ালি সফট পার্টে ধরে, হার্ট পার্টে সেরকম ধরে না, বাট ওয়েট ট্রান্সমিশনটা হার্ট পার্টে ধরে। তো এটা একটু শিখে নিও। আচ্ছা, কারো সম্ভবত আর কোনো প্রশ্ন নাই, অনেক সময় নিয়েছি তোমাদের, প্রফের মাঝেও তোমরা 1 ঘন্টা সময় ধরে আমার লাইভ দেখেছো, আশা করি একটু হলেও হেল্প করতে পেরেছি। আর যেটা বললাম, যে কোনো যদি প্রশ্ন থাকে তোমরা আমাদের ওই পোস্টে প্রশ্নটা করো, আমরা চেষ্টা করবো অ্যান্সার দিয়ে দেওয়ার। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, ভালো করে পরীক্ষা দাও, প্রফ শেষে অনেক অনেক মজা করো, বেস্ট অফ লাক।